লকআপে উল্টো করে ঝুলিয়ে রেখে কয়েকজন পুলিশ মিলে বেধক মারছে আমাকে। শুধু তাই নয়, পুরো উলঙ্গ করে ফেলেছে তারা আমায়। গায়ে বস্ত্র বলতে কোনো কিছুই নেই, শরীর শুধু শর্ট প্যান্টায় আছে। এমন জঘন্য মার যেন দুনিয়ার বুকে আর কোনোদিন কেউ খায়নি। কি এমন খারাপ কাজ করেছি আমি যে তারা আমায় এমন জঘন্যভাবে পেটাচ্ছে? কারো বাড়া হাতেও তো ছাই দিইনি আমি। শুধু রাস্তার মধ্যে পুলিশ গাড়ি থেকে চাঁদা দেওয়ার সময় তাদের একটাই বলেছিলাম যে, ভাই এসব তো জঘন্য কাজ। এটা বলায় তারা আমাকে ধরে এনে লকআপে পুরে দেয়, আর এমন জঘন্যভাবে মারতে শুরু করে। স্যার, আমায় এমন বেধড়ক মারছেন কেন? আমি কি এমন করেছি? তুই আইনের মানুষের সাথে বেয়াদবি করেছিস, তাদের কাজে বাধা দিয়েছিস, তাই তোকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। স্যার, আমি তো অন্য কিছু করিনি। আমি শুধু এটাই বলেছি যে চাঁদা নেওয়া খারাপ কাজ। তোর ওটা বলতেই দোষ হয়েছে। সমস্ত মানুষ চুপ ছিল, কিন্তু তুই কেন পাকনামি করতে গেলি? তাই তোর শাস্তি এটা। এই, তোরা বেটাকে মেরে মাথা থেকে ভূত নামিয়ে দে, যাতে করে ভবিষ্যতে আমাদের কাজে আর বাধা না দেয়। ওকে স্যার। স্যার, আপনারা কিন্তু এখনো অন্যায় করছেন। আপনারা কিন্তু জানেন না আমি কে। এই বেটা, লেকচার কম দে। তুই যেই হবি না কেন, তাতে আমাদের বালও ছেড়া যাবে না। আর তোকে এখানেই বোঝা যাচ্ছে যে তুই কোনো চেষ্টা পরিবারের ছেলে পেলে। সো যা পারিস পরে করে নিস। অফিসারের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ মূর্খ আর জাহেলদের কি বলবো, তাদের মাঝে ভালো মানুষের ছিটাফোটাও নেই। সত্যি বলতে আমি যদি নিজে পরিচয় দিই, তাহলে এরা সবকটা এসে আমার পায়ের উপর হুমড়ে খেয়ে পড়বে। কিন্তু না, সেটা আমি করব না। তাহলে আমিও তাদের মতো জাহেল হয়ে যাব, কারণ তারা পাওয়ারে অপব্যবহার করেছে, আর আমিও তাদের মতো নাম ব্যবহার করব। সো এইসব কিছুই করব না, তাই চুপচাপ মার খেয়ে যাচ্ছি। সারা রাত তারা আমায় পিটিয়েছে, শরীরে এমন কোনো জায়গা বাদ রাখেনি যে তারা আমায় মারেনি। আমার পুরুষত্বের মধ্য পর্যন্ত তারা আঘাত করেছে, আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। তাও তারা আমায় ছাড়েনি, সকাল পর্যন্ত পিটিয়েছে তারা আমায়। তারপর সকাল হতেই থানার বাইরে একটা ময়লা স্তূপের মধ্যে তারা আমায় ফেলে দিয়ে আসে। আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে আছি। এদিকে কনকনে ঠান্ডা, কুয়াশা গলে পানির মতো চুইচুই করে পড়ছে। আমি যেন শীতের জমে পুরো বরফ হয়ে গেছি। কুয়াশা পানি চোখে মুখে পড়তেই আমার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই নিজেকে আবিষ্কার করলাম ময়লা স্তূপের মধ্যে। খুব জঘন্য গন্ধ আসছিল ময়লা স্তূপ থেকে। গন্ধটা নাকে আসতে পেতে পেতে বলকাতে শুরু করলো। এখন বমি করে দিব, কিন্তু আফসোস, বমি করতে গিয়েও গলা দিয়ে কিছু বেরোচ্ছে না, কারণ কাল থেকে পেটে কোনো দানা পড়েনি। করবো তো সেখান থেকে উঠে বাসা থেকে রওনা হলাম। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জখম হয়ে আছে, ঠিকঠাক মতো হাঁটতে পারছিলাম না। তাও খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় চলে গেলাম। বাসা পৌঁছে এই শীতের মধ্যে আবার গোসল করলাম, কারণ একটু পর আমার কলেজ যেতে হবে। গতকাল অ্যাডমিশন নিয়েছি নতুন কলেজে, বা শহরে আসছি আজ 2 দিন হবে। এসে এক ফ্রেন্ডের মাধ্যমে বাসা ঠিক করে উঠে পড়েছি। তারপর গোসল করে হালকা কিছু নাস্তা পানি করে একটি ব্যথা ওষুধ খেয়ে নিলাম। তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। শরীর যেন চলতে চাইছে না। রাস্তা দিয়ে হাঁটার সময় মাতালের মতো রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চক্কর খাচ্ছিলাম। সুস্থ স্বাভাবিক মানুষের মতো হাঁটতে পারছিলাম না, তবুও কোনোভাবে কলেজে পৌঁছালাম। কলেজে পৌঁছেই সোজা ঢুকে গেলাম কলেজের ভিতরে। ঠিক তখনই কেউ এসে পিছন থেকে শার্টে কলার ধরে সজোর একটা টান মারলো। একে তো দুর্বল শরীর, তারপর কেউ আবার নিজের শরীরের উপর জোর খাটিয়েছে আমার উপরে। নিজেকে আর সামলাতে পারলাম না, ধারাম করে মাটির উপরে গিয়ে আছড়ে পড়লাম। আমি মানুষটা দেখে হাওয়া হয়ে তাকিয়ে আছি। এই বেটা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, মানুষজনকে তো চোখে লাগে না? ভাই, আমি কি করেছি? তুই যে কলেজে এসে সোজা ঢুকে গেলি, পিছন থেকে যে মায়া তোকে ডাক দিয়েছে, সেই দিকে তোর কি কোনো খেয়াল নেই? ভাই, আমি শুনতে পাইনি। তাই আমিও তোকে সিস্টেম দিয়েছি। হয়েছে, যা এবার মায়ের কাছে যা, সে তোকে ডাকছে, কি বলে গিয়ে শুনে আয়। ছেলেটা একটা মেয়ের দিকে আঙ্গুল ইশারা করে দেখিয়ে দিল। সেখানে অনেক কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কথা না বাড়িয়ে মাটি থেকে উঠে মেয়েটার দিকে গেলাম। আমি জানি মেয়েগুলো আমায় কেন ডেকেছে। মেয়েগুলোর সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই একটা মেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, এই ছোট লোকের বাচ্চা, তোকে যে ডাক দিয়েছি সেটা কি তোর কানে যায়নি? আমি ডাকার পরেও কি করে তুই চলে গেলি? মেয়েটার কথা শুনে বুঝতে বাকি নেই যে এটাই মায়া। মার্শাল্লাহ, দেখতে বেশ সুন্দর, কিন্তু মুখের ব্যবহার একদম নাউজুবিল্লাহ, যা কোনোভাবেই খাওয়া যায় না। কিরে বিয়াদব, কথা কানে যাচ্ছে না তোর? সরি, বলুন, কি জন্য ডেকেছেন আমায়? বাপরে, বেটা তো দেখি গলাবাজি করছে। না, তোকে সাইজ করতে হবে। একে তো ডাক দেওয়ার পরেও ঘাত তাড়ামো করে চলে গেছিস, দ্বিতীয়ত এখন কথা বলছি আর তুই অন্যমনস্ক হয়ে আছিস। প্লিজ, আমায় কিছু করিয়েন না, আমি খুব অসুস্থ। না, তা বললে তো হচ্ছে না, তোকে তো শাস্তি পেতেই হবে।
বলে আমার কান টানতে টানতে মায়ের গাড়ির সামনে নিয়ে যায় আর বলে, চল আমাদের সাথে, প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি। না, তোর কোনো কথাই আমি শুনছি না। ওই যে দেখছিস মেয়েটাকে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু খাবি, তাহলেই তুই ক্ষমা পাবি। প্লিজ আমায় রেহাই দিন। তোকে কিন্তু মেরে আত্মরা করে ফেলবো বলে দিলাম। সোজা যেটা বলছিস সেটা কর। কি আর করা, অপরাগ হয়ে মায়ের কথা শুনতে হলো। একটা মেয়েকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তারপর যখন চুমু খেতে যাব তখনই হুট করে সেই মেয়েটা সোজা আমার পিছনে ঘুরে লাথি মেরে দিল। লাথিরে এমন জায়গায় মেরেছে যে পুরো দম বের হয়ে যাচ্ছে আমার। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমায় জড়িয়ে ধরিস? এই তোরা কে কোথায় আছিস? মেয়েটার চিৎকার শুনে মায়া আর তার সাথে মেয়েগুলো দৌড়ে আসলো। এই রিমা, কি হয়েছে রে? আরে মায়া, বলিস না, এই জানোয়ারের বাচ্চা হুট করে কোথা থেকে এসে আমার সাথে অসভ্যতাম শুরু করছে। এই ছেলে, তোর সাহস তো কম না? তুই আমার বান্ধবীর সাথে অসভ্যতাম করিস? আপনি তো বলেছেন ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে। কি? আমি তোকে কখন বলেছি? একটু আগেই না বললেন যে ওনাকে জড়িয়ে ধরে চুমু খেতে? আর আপনার সাথে যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করেন। এই, আমি কখন বলেছি বেটাকে যে রিমাকে গিয়ে চুমু খেতে? মেয়েগুলোর কথা শুনে পুরো থ হয়ে গেলাম। মিনিটের মধ্যে কেমন পোল্ট্রি খেয়ে গেল সব কয়টা। কি রে, সবাই কি বলছে শোন। রিমা, আমি তাকে এসব বাজে কথা কখনোই বলিনি। না, বেটাকে সাইজ করতে হবে। ধর তোরা বেটাকে। রিমান নাকি তার কথা শুনে মায়া আর তার সাথে কয়েকজন আমাকে ঝাপটে ধরে ফেললো। তারপর কলেজে একটা ফাঁকা রুমে নিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আমি অসহায়ের মতো মার খেয়ে যাচ্ছি। কথা বলার মতো শক্তি হারিয়ে ফেলেছি আমি। ক্ষুধার দুনিয়ার মানুষগুলো যে এত নিষ্ঠুর তা এদেরকে না দেখলে কোনোদিনও জানতে পারতাম না। মেয়েগুলো মিলে আমার ইচ্ছে মতো মেরেছে, তারপর সেখানে ফেলে রেখে দিয়ে চলে যায়। আমি মার খেয়ে সেখানে পড়ে আছি, চোখ জোড়া দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি যেন আর আমার মধ্যে নেই। শরীরের যন্ত্রটা এতটা বিভৎস ভাবে হচ্ছে যে তা বলে বোঝাতে পারবো না। হঠাৎ এই পাশ দিয়ে একটা ছেলে যাচ্ছিল, সে আমায় দেখতে পেরে দৌড়ে আসে। ভাই, আপনার কি হয়েছে আর কে করেছে আপনার এই অবস্থা? মায়া নামের একটা মেয়ে আমায় মেরেছে। ভাই, ওই অহংকারী মেয়ের কথা আছে কি আর বলবো। বাপের ক্ষমতা আছে, দেখা যায় তার উপরে যে ক্ষমতা প্রয়োগ করে। ভাই আমাকে একটু পানি খাওয়ান, আমার খুব তৃষ্ণা পেয়েছে। আচ্ছা দাঁড়ান, আমার ব্যাগে পানি আছে। সে ব্যাগ থেকে পানি বের করে দিল। আমি সেটা মিনিটের মধ্যে শেষ করে দিলাম। তারপর সেখানে বসে আছি, সে আমায় ধরে বসিয়েছে। ভাই, আপনাকে দেখে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন, এই কলেজে ট্রান্সফার হয়েছি। কিসে পড়েন আপনি? অনার্স দ্বিতীয় বর্ষে। তাহলে তো আমার ক্লাসমেট। যাক, তাহলে আর আপনি বলছি না, তুমি করেই বলছি। তারপর ছেলেটার সাথে গল্প শুরু করলাম। তার নাম রাফি। কথা বলতে বলতে দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে আমায় ধরে ধরে ক্লাসে নিয়ে গেল। সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভিন গ্রহের প্রাণী। কারোর সাথে কথা না বলেই ক্লাসে ঢুকে গেলাম। রাফি আর আমি পাশাপাশি সিটে বসেছি। এখানে সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি চুপচাপ নিজের মতো বসে আছি। একটু পর স্যার এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল, কারণ আসার আগে হেড স্যারের সাথে আলাপ করেছিলাম। তিনি সকল স্যারদেরকে আমার কথা বলে দেন। স্যার যখন আমার পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন মায়া চেঁচিয়ে ওঠে, স্যার, এসব গেও খ্যাতগুলা কলেজের জায়গা পায় কি করে? হ্যাঁ, কলেজের কি রেপুটেশন বলতে কিছুই নেই নাকি? যাকে তাকে হুটহাট করে কলেজে অ্যাডমিশন দিয়ে দিচ্ছে, তাহলে আমাদের আর দাম রইলো কোথায়? মায়া, সে গেও খাত ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, সেও মানুষ, তারও তোমাদের মতো শখ আহ্লাদ আছে, তাই সে এই কলেজে অ্যাডমিশন নিয়েছে। স্যার, সে মানুষ কি জানোয়ার সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে একটা কথা বলি, কলেজের মান সম্মান দিন দিন ধুলোই মিশে যাচ্ছে, আর স্যারদের রুচিরও পতন ঘটছে। আওড়া চাওড়াকে কলেজে অ্যাডমিশন দিয়ে নাম খারাপ করছেন আপনারা। মায়া, সে না হয় করছি, কিন্তু মাথায় রেখো একটা কথা, কোনো মানুষকে পোশাক দিয়ে জাস্টিস করা ঠিক নয়। হতে পারে সে এমন কেউ যার পায়ের সামনেও তুমি যেতে পারবে না। স্যার, নিজের লিমিটে থাকেন। কোথাকার কোন খ্যাত গেওর সাথে আপনি আমার তুলনা করছেন? হ্যাঁ, আপনার মাথায় কি নষ্ট হয়ে গিয়েছে নাকি? মায়া, সেটা সময় দেখতে পাবে, এখন ক্লাস করার মন দাও। স্যারের কথা শুনে অনেক ভালো লাগলো। স্যার কিন্তু আমার সম্পর্কে কিছুই জানে না, তবুও তিনি অনেক সাপোর্ট করেছে আমাকে। যাক, স্যারের বিচারমান দেখে অনেক খুশি হলাম। তারপর স্যার লেকচার দিতে শুরু করলো। এদিকে আমিও স্যারের লেকচার শোনায় মন দিলাম। দেখতে দেখতে পুরো ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে বের হতে মায়া এসে সামনে দাঁড়ায়। এই ছোট লোক, শোন,
স্যারের কথা শুনে লাফানোর কিছুই নেই। মায়া কারো কারো ধার ধারে না। কিছুদিন কলেজে থাক, তারপর মায়া কি জিনিস সেটা জেনে যাবি। আমি কোনো কথা বললাম না, চুপচাপ সেখান থেকে চলে আসলাম। রাফি গেটের সামনে দাঁড়িয়ে আছে। রাফির সাথে কিছু সময় কথাবার্তা বলে বাসা থেকে রওনা হলাম। হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, হুট করে পিছন থেকে একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। নজর ঘোরাতে দেখি মায়া নামক মেয়েটা। ছোট লোক, দেখ কত দামি গাড়ি করে চলাফেরা করি আমি, আর তুই হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিস। তোর ওকাত এতটুকু, বেটা ছ্যাঁচটা কোথাকার। মেয়েটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। হায়রে অহংকার, বাপের টাকা এত অহংকারী করিস তোরা? মানুষকে মানুষ মনে হয় না? এত অহংকার কোথা থেকে আসে যে আল্লাহ ভালো জানে। আর কি বললি, ওয়াকাত নেই আমার? শালা, আমি যেদিন ওয়াকাত দেখাতে শুরু করব সেদিন তোরা সবকটা এসে আমার পা চাটবি কুকুরের মতো। ড্যামো স্বরূপ একটা খেল দেখাচ্ছি। পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভারকে বললাম গাড়ি নিয়ে আসতে। এক ফোনে আমার সবকটা ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। এক একটা গাড়ির জন্য এক এক ড্রাইভার রেখেছি আমি। সবাই এসে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে ল্যাম্বরগিনিতে উঠে গেলাম। এই জন্য দুনিয়া চলতে ফিরতে একটা জান্নাত। বেটা আমার বড়লোকই দেখায়। এই বড়লোকের দুলালি মেয়ে, শুনে রাখ, যেদিন আমি দেমাক দেখাতে শুরু করবো সেদিন মাটি করে নিজে সেটার নিচে দাফন হয়ে যাবি। সেদিন শুধু কপালে হাত ঠেকিয়ে আফসোস করবি যে হায় আল্লাহ, কার সাথে ওয়াকাত দেখিয়ে কথা বলছিলাম। সেদিন তো আর বেশি দিন নয়, আজও সময় আমার তরে। সেদিন ঘুরবি ভাবো ঘুরে। সেদিন ওয়াকাত শুধু তুই নয়, দেখাবো ওয়াকাত দেশান্তরে। তারপর সেখান থেকে বাড়ি চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। কলেজ থেকে ফেরার পথে খাবার কিনে নিয়ে এসেছিলাম। খাবার খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। শুয়ে শুয়ে ভাবছি এই দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর। একটু টাকা পয়সা মালিক হলেই নিজের ভিতরে গরিমা নিয়ে আসে। মনে হয় যেন পুরো দুনিয়াটাই তার বাপের কেনা। কিন্তু সে এটা জানে না যে একটা সময় সমস্ত গরিমা দূরের সাথে মিশে যাবে। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম ভাঙলো আম্মুর ফোনে। বাবা, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ মা, তুমি কেমন আছো? এই তো বাবা, আছি কোনো রকম। ছেলে মেয়েকে ছাড়া কি ভালো থাকা যায় বল? মা, তোমার ছেলে মানুষ হতে এসেছে। নিজের সন্তানকে ভালো মানুষ হিসেবে দেখতে হলে যে একটু কষ্ট করতে হবে তোমার। হ্যাঁ রে, সে তো আমি জানি। আচ্ছা বাদ দে এসব কথা এখন। আচ্ছা বল, কলেজের প্রথম দিন কেমন কাটলো? ভালোই কেটেছে, তবে এখানেও মা অহংকারের খেলা চলে। তার মানে কেউ তোর সঙ্গে অহংকারী দেখিয়েছে? না মা, তেমন কিছু না। আচ্ছা ছাড়ো ওসব কথা। আমি ফোন রাখলাম, পরে কথা হবে তোমার সাথে। এখন একটু বাইরে যাব ঘুরতে। আচ্ছা, সাবধানে থাকিস বাবা। মায়ের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। এখন একটু বাইরে যাব। শহরটা কেমন সেটা এখনো ঘুরে দেখা হয়নি, কিন্তু ভিতরে ভিতরে কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। কারণ মা বাবাকে ছেড়ে এই প্রথম এত দূরে থাকতে এসেছি, যেখানে মায়ের হাতের খাবার ছাড়া। সেখানে এখন একা একটা শহরে বসবাস করছি। তবে যা করেছি ঠিকই করেছি, কারণ আমার মনে হয় আরাম এসে কখনো পড়ালেখা হয় না, আর হলেও সেটা সবার দ্বারা সম্ভব হয় না। আমি অসম্ভব কাতারের মানুষ, তাই নিজেকে বানাতে চলে এসেছি। তাছাড়া বাবার করা কথাগুলো এখনো মনের ভিতরে বাড়ি খাচ্ছে যে আমি কোনোদিন মানুষ হতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে গেলাম ঘর ছেড়ে। যাক, দেখি কপালে কি লেখা আছে আমার। গায়ে শার্ট লাগিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। শহরে অলিগলি কিছুই চিনি না, তাই রাফিকে ফোন করেছে আমায় নিয়ে শহরটা একটু ঘুরে দেখার জন্য। সে কিছু সময়ের মধ্যে আসবে বলেছে। আমি রেডি হয়ে বসে আছি রাফির অপেক্ষায়। মোটামুটি বেশ ভালোই ছেলেটা, প্রথম দিনই আমার সাথে মিশে গিয়েছে পুরোটা। অনেকটা সময় বসে আছি, সে এখনো আসছে না। অপেক্ষা প্রহর যেন সবচেয়ে বিরক্ত একটা জিনিস। কি করব, এখন সে আসছে না। না, চলেন এই সময়ের মাঝে আমার পরিচিত হয়ে নেই। আমি আকাশ মাহমুদ। গল্পের মধ্যে অনেক কিছু জেনে নিলেন। তাছাড়া পরিবার বলতে আমার বাবা মা, একটা 9 বছরের ছোট বোনও আছে বাসায়। তাদের ছেড়ে চলে আসছি। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাফি এখনো আসছে না। আধ ঘন্টা পর সে আমায় ফোন দিল। কি রাফি, কোথায় তুমি? আরে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি চলে আসো সিএনজি স্টেশনে। আচ্ছা, তারপর বাসায় তালা লাগিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা সিএনজি স্ট্যান্ডে চলে গেলাম। সেখানে রাফি অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে রাফির সাথে একত্র হয়ে ঘুরতে চলে গেলাম। শহরে অনেক কয়টা জায়গায় ঘুরেছি একদিনে। সবকিছুর জন্য আইডিয়া হয়ে গেল যে শহরটা খুব অহংকারী। এই শহরে বাঁচতে হলে টাকা প্লাস পাওয়া চাই। তবে আমার এসবের কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার মতো সময় পার করে দিব কোনোভাবে। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম রাফির সাথে। তারপর রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। একদিনে ঘোরাঘুরি, অন্যদিকে মায়া আর পুলিশের মায়ের, সবকিছু যেন একসাথে ইফেক্ট করেছে। রাতের বেলায় ভয়ানক একটা জ্বর চলে আসলো। সারা শরীর ছেড়ে দিয়েছে আমার। কি করবো বুঝে উঠতে পারতেছি না। আশেপাশে কেউ নেই যে
ডাক দিয়ে বলবো আমার একটু ওষুধ এনে দিতে। সেভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এখন সারা শরীরে জ্বর, তবে রাতের তুলনায় একটু কম। এদিকে কলেজের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে করছিল আজ কলেজে না যেতে, কিন্তু আমি যাবই, কারণ এমন জ্বর টরকে পাত্তা দিলে আমার আর মানুষ হওয়া হবে না। আমার সংগ্রাম করতেই হবে, আর সংগ্রাম করতে যেহেতু নেমে পড়েছি সেখানে টুকিটাকি বাধা আসবেই। সেসব গায়ে মাখলে কোনোদিন সাফল্য হাসিল করতে পারবো না। কলেজে পৌঁছে গিয়েছি। কলেজে গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি মায়া কলেজের গেটে দাঁড়িয়ে আছে। তার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে ধরলাম, কিন্তু সেটা তার সহ্য হলো না। সে আমায় ল্যাং মেরে ফেলে দিল, তাও কিছু বললাম না। মাটি থেকে উঠে সোজা হাঁটা ধরলাম। মায়া তখনই পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, তোকে আমি ল্যাং মেরে ফেলে দিলাম, কিন্তু তুই কিছু বললি না যে? আমি আর কি বলবো, আপনার ইচ্ছে হয়েছে তাই আপনি ল্যাং মেরেছেন, এতে কিছু বলতে গেলেও আপনি শাস্তি দিবেন। যাক, তাহলে কিছুটা হলেও বুঝে গেছিস যে মায়া কি জিনিস। বাহ, ভালোই। চুপচাপ দাঁড়িয়ে আছি, কথা কোনো উত্তর দিলাম না। আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোকে দেখতে লাগে ছোট লোকের মতন, কিন্তু তুই এই কলেজের চান্স পেলি কি করে রে? আল্লাহ মেধা দিয়েছে, সেটা একটু খাটিয়েছি, তাই চান্স পেয়েছি। বাহ, কথা তো অনেক বড় বড় বলিস, কিন্তু শোন, কখনো আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে কিন্তু কুকুরের মতো মরবি। না, দিব না। এবার আমি যাই। হ্যাঁ যা। আমি সেখান থেকে চলে আসলাম। অন্যদিকে মায়া এখনো দাঁড়িয়ে আছে সেখানে। একটু পর মায়ের ফ্রেন্ডরা কলেজে আসে। কিরে মায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে ছোট লোক যেটা কলেজে অ্যাডমিশন নিয়েছে, তার একটু মজা নিলাম। বাহ, ভালোই তো। সকাল সকাল মুরগি পেয়ে গেছিস, তবে ছেলেটাকে আমার কেন জানি হাবলা মনে হচ্ছে। আর তাছাড়া কেমন চুপচাপ থাকে দেখলি? গতকাল তোর সম্পর্কে না জানে কেমন মুখের উপর কথা বললো। যেখানে কেউ তোর সাথে কথা বলার সাহসই পায় না, সেখানে হাবালটা কেমন মুখের উপর কথা বললো। সাদিয়া শোন, সে আমায় চিনত না, তাই সে বলেছে। তবে এখন সে আমায় ভালো করে চিনে গেছে। আশা করি আর কখনো সামনে এসে কথা বলার মতন সাহস করবে না। তবে ব্যাটাকে আরও কয়েকটা সবক দিব। মনের খায়েশ এখনও মিটেনি তাকে মেরে। তাকে ভালো করে শিক্ষা দিতে না পারলেও আমার মন ভরবে না। ওকে, ঠিক আছে, যা করার করিস। এবার চল, ক্লাসে যাব। হ্যাঁ চল। মায়া আর তার ফ্রেন্ডরা বেরিয়ে ক্লাসে চলে গেল। এদিকে আমি ক্লাসে চুপচাপ বসে আছি। রাফি এখনো ক্লাসে আসেনি। ক্লাসে বসে আছি, কিন্তু ভিতরে কি পরিমাণ খারাপ লাগতেছে তা বলে বোঝাতে পারবো না। তার উপরে একটু আগে অহংকারী মেয়েটা আমাকে মাটিতে ফেলে দিয়েছে। শরীরটা পুরো লুজ হয়ে আছে। কোনো রকম ঝিম ধরে ক্লাসে বসে আছি। একটু পর রাফি ক্লাসে এলো। সে আসতে না আসতেই স্যার ক্লাসে চলে আসছে। রাফির সাথে কথা বলার সুযোগ পেলাম না। স্যার এসেই ক্লাস শুরু করে দিল। বসে বসে ক্লাস করছি। দেখতে দেখতে শেষ ঘন্টা চলে আসলো। শেষ ঘন্টা যে স্যার করাবেন তিনি এখন আসেনি, তাই বসে বসে রাফির সাথে কথা বলছে। অন্যদিকে মায়া আর তার সাথে কয়েকজন ক্লাস না করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। আচ্ছা রাফি, ওরা যে ক্লাস না করে চলে যাচ্ছে, স্যার ওদের কিছু বলবে না? আরে ওই ডাকাত মেয়ে কি বলবে? যেমন খুশি তেমন ভাবে চলে ওই মেয়ে। বাপের হ্যাডাম আছে বলে কথা। ও, রাফির সাথে কথা বলছিলাম, তখন স্যার চলে আসলো। তারপর ক্লাস একদম শেষ করে বের হলাম। বের হতে দেখে মায়া আর তার ফ্রেন্ডরা মিলে কলেজের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি তাদের দেখে সাইড হয়ে গেলাম। রাফি আমার সাথে চলে আসলো, কিন্তু সাইড হয়ে লাভ হলো না। মায়া আমায় পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, এদিকে আয়। আমি আর রাফি মায়ের কাছে গেলাম। এই বেটা রাফি, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, আমি ডেকেছি এই ছোট লোককে, কিন্তু তুই কেন আসলি? যা ভাগ এখান থেকে। রাফি মায়ের ভয়ে সেখান থেকে চলে গেল। আমি একা দাঁড়িয়ে আছি মায়ের সামনে। আল্লাহ, না জানি কি এখন করে আমার সাথে। এই ছেলে, চল আমার সাথে। কোথায় যাব? আমরা শপিংয়ে যাব, আর তুই আমাদের জিনিসপত্র ক্যারি করবি। প্লিজ, আমি পারবো না, আমার শরীর অনেক খারাপ। এই বেটা, আবার আমার মুখের উপরে কথা বলিস? মেয়েটা আমাকে জোর করে গাড়িতে তুলে তাদের সাথে নিয়ে এলো। শোন, তুই এখানেই থাক। আমাদের শপিং শেষ হলে সব কিছু এনে গাড়িতে উঠাবি। আমি শপিং মলের সামনে দাঁড়িয়ে আছি, কিছু বললাম না মেয়েটাকে। তারা তাদের মতন বলে শপিং এর ভিতরে ঢুকে গেল। আমি গাড়ি থেকে নেমে একটু দূরে দাঁড়িয়ে আছি। আকাশে ঠাডা ভরা রোদ, অথচ জ্বরের কারণে ভয়ঙ্কর ঠান্ডা লাগছে আমার। সকালে কলেজে আসার সময় একটা মাফলা গলা পেঁচিয়ে নিয়ে এসেছিলাম, সেটা ব্যাগ থেকে বের করে গলা নাক সবকিছু ঢেকে ফেললাম। শুধু চোখ আর মুখের কিছু অংশ দেখা যাচ্ছে। আধ ঘন্টা যাবৎ একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তারা শপিং মলের ভিতরে কি যে করছে কে জানে। হঠাৎ দেখি
শপিং মলের দিকে একদল ছেলেপেলে এগিয়ে আসছে। ছেলেগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে তারা উচ্ছৃঙ্খল ছেলেপেলে। তারা এসে শপিং মলের সামনে দাঁড়িয়ে আড্ডা মারছে। এমন সময় মায়া তার সাথে সকলেই ব্যাগ ভর্তি শপিং করে এনে আমার হাতে ধরিয়ে দিল। এই ছোট লোক, এইগুলোকে গাড়িতে সাজিয়ে রাখ। আচ্ছা, আমি ব্যাগগুলো নিয়ে গাড়ির মধ্যে সেট করছি। অন্যদিকে ছেলেগুলো মায়ের দিকে তাকিয়ে বাজে মন্তব্য করছে। আমি সমস্ত ব্যাগ গাড়িতে সেট করে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো এখনো বাজে কথা বলছে। মামা দেখ, মালগুলা সেই না? হরে মামা, একবার পাইলে পুরো সেই করে খাতির যত্ন করতাম। ছেলেগুলোর এসব কথা শুনে মায়া ছেলেগুলোর দিকে এগিয়ে যায়। আমি ঠায় সেখানে দাঁড়িয়ে আছি। এই ছেলে, তোদের সমস্যা কি রে? হ্যাঁ, অনেকটা সময় ধরে দেখছি তোরা আমাদের নিয়ে বাজে বাজে কথা বলছিস। তোরা চিনিস আমি কে? এই মেয়ে, তোর চিনার কি আছে রে? তুই একটা মেয়ে, মেয়ে মানে মাল, আর মাল মানে ভোগের পাত্র। ছেলেগুলোর মুখে এসব কথা শুনে মা ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, আর সাথে সাথে ছেলেগুলো খেপে যায়। আমি এখনো সেখানে দাঁড়িয়ে আছি আর তামাশা দেখছি। আর তামাশা দেখা ছাড়া আর কি বা করা আছে? এই মেয়ে, তোর কত বড় সাহস, তুই আমারে থাপ্পড় মারিস? বলে ধারাম করে মায়ের গালে সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। মা থাপ্পড়ের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। তারপর ছেলেটা মায়ের মুঠোর চুল ধরে তলপেটে বরাবর সজোর একটা লাথি মারে। ব্যথায় মায়া চিৎকার দিয়ে কান্না করে দেয়। ছেলেগুলোর কাণ্ড দেখে যেন শরীর রক্ত মাথায় উঠে গেল। কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আমি, কারণ দেখি মায়ের সাথে ফ্রেন্ডগুলো কিছু করে নাকি আগে। কিন্তু না, তারা ভয়ে চুপসে আছে। ওদিকে ছেলেগুলো মায়াকে বেরিয়ে চলেছে। না, এবার আমাকে কিছু একটা করতে হবে। ছেলেগুলোর দিকে এগিয়ে গেলাম। মায়া চেঁচিয়ে কান্না করছে। গিয়ে একটা ছেলে কলার ধরে টান দিয়ে সজোরে একটা লাথি মেরে দিলাম বুকের মধ্যে। লাথি খেয়ে ছেলেটা সাথে সাথে মাটিতে লুটে পড়লো। আর তার সাথে ছেলেগুলো এই দৃশ্য দেখে দৌড়ে আসলো আমার দিকে মারার জন্য। তারা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরেছে। আমি নড়াচড়া করতে পারছি না। আসলে জ্বরের মধ্যে শরীরে তেমন শক্তি নেই। তাদের থেকে একটা ছেলে এসে আমার মুখ থেকে মাফলারটা টান দিয়ে খুলে ফেলো। সে আমার ফেস দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। ছেলেটা দৌড়াচ্ছে আর চেঁচাচ্ছে। আমার জীবন রে আমি ভালোবাসি, তাই আমি পালিয়ে যাচ্ছি। তোদের জীবন নিয়ে যদি মায়া থাকে তাহলে সব কয়টা পালা এখান থেকে। না হয় আর কোনোদিন তোদের সাথে আমার দেখা হবে না, কারণ তোরা যাকে ধরে রেখেছিস সে কোনো মানুষ না, সে মানুষরূপী একটা আজরাইল। ছেলেটার কথা শুনে যে যেদিকে পেরেছে পালিয়েছে। চোখের সামনে আর একটা ছেলেকেও দেখতে পাইনি। খালি মায়া মাটিতে পড়ে কান্না করছে। সবাই এই দৃশ্য দেখে হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। সবার চোখ জোড়া কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। সত্যি যেন মনে হয় তারা নিজের সামনে আজরাইলকে দেখে ফেলেছে। চুপচাপ দাঁড়িয়ে আছি। সবাই এরকম করে চোখ পাকিয়ে থাকা যেন কেমন এক ধরনের লাগতেছিল। না, নিজেকে আড়াল করতে হবে। কোনো কিছু না ভেবে মায়ের হাত আলতোভাবে ধরে মাটি থেকে উঠালাম তাকে। কিন্তু সে আমাকে অবাক করে দিল। সে খপ করে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। সবাই যেন এই দৃশ্য দেখে পুরোই অবাক। সকলে আমার দিকে এগিয়ে আসে। মায়া, তুই ঠিক আছিস তো? মায়ের কোনো উত্তর নেই। সে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলেছে। এই মায়া, কথা বলছিস না কেন তুই? হ্যাঁ, আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না। তোরা প্লিজ কিছুটা সময় আমাকে ওর কাছে থাকতে দে। মায়া কিসব বলছিস তুই? হ্যাঁ, আমি যা বলেছি কানে শুনেছিস তো তোরা? তারপরেও কেন খামোখা প্রশ্ন করছিস? কেউ আর কোনো কথা বলো না। সবাই মায়ের কথা শুনে চুপ হয়ে গেল। এদিকে আমার ভিতর অস্থির লাগতেছিল বিশাল রকমের। তাও চুপচাপ দাঁড়িয়ে আছি। একটু পর মায়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক চোখে তাকিয়ে আছি। সে নিজে জড়িয়ে ধরলো, আবার নিজে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আল্লাহ, না জেনে এখন কি করে আবার আমার সাথে। এই বেয়াদব ছেলে, তোর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুই এত জ্বর নিয়ে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, কিন্তু আপনি তো আমার কান টেনে এখানে নিয়ে এসেছেন। তাই বলে কি তুই চুপচাপ থাকবি? হ্যাঁ, একবার মুখ ফুটে তো বলতে পারতিস যে তোর জ্বর উঠেছে, তাহলে হয়তো তোর উপরে আরো জোর খাটাতাম না। ও মা, মেয়েটার কথা বলার ধরন পুরো পরিবর্তন হয়ে গেল। যে মেয়ে আমাকে ইচ্ছে মতো মেরেছে, সে মেয়ে এখন নরম ভাষায় কথা বলছে। কিরে, কথা বলছিস না কেন? আসলে এমনিতে বলিনি। আচ্ছা থাক, হয়েছে যা হবার। এবার চল তুই আমার সাথে, তোকে ডক্টরের কাছে নিয়ে যাব। মায়ের কথা শুনে তার ফ্রেন্ড একজন বলে উঠল। এই ছেলে, তোর শরীরে কি জ্বর অনেক বেশি? দেখি তো একটু। বলে আমার কপালে হাত দেয়, কিন্তু মায়া ঝাটকি দিয়ে মেয়েটা হাত সরিয়ে দেয়। এই, তোরা কেউ ওকে স্পর্শ করবি না। ওকে শুধু আমি স্পর্শ করব। ছেলেগুলো যখন আমায় মারছিল তখন সে এসে আমায় বাঁচিয়েছে। আমি মাটিতে পড়ে কান্না করছিলাম, সে এসে আমার হাত ধরে উঠিয়েছে। তোরা তখনও ঠায় দাঁড়িয়েছিলি। সো এই ছেলেকে তোরা কেউ স্পর্শ করতে পারবি না।
ওকে স্পর্শ করলে একমাত্র আমিই করব। মায়া, তুই ছোট লোক ছেলেটার জন্য আমাদের সাথে এমন ব্যবহার করবে? তাহিয়া, মুখ সামলে কথা বল। সে হতে পারে ছোট লোক, কিন্তু সে মনের দিক দিয়ে অনেক বড়। সো ওকে নিয়ে আর একটা বাজে কথা বললেও তোদের খবর করে ছেড়ে দিব আমি। মায়া, এতটা পাল্টে গেলে কি করে মুহূর্তের মাঝে? তাহিয়া প্লিজ যা তো। আমার এখন কোনো ধরনের বকবক করতেই ভালো লাগছে না। প্লিজ তোরা সবাই আমার গাড়ি করে বাসায় চলে যা, আমি ওকে নিয়ে হসপিটালে যাব। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এদিকে আমি পুরো টাস্কি মায়ের কথা শুনে সে মিনিটের মধ্যে কেমন পাল্টে গেল। মায়ের ফ্রেন্ডরা সবাই গাড়ি নিয়ে বাসায় চলে গেছে। এদিকে মায়া আমার জন্য রিক্সা দাঁড় করিয়েছে, তারপর আমাকে ধরে রিক্সায় ওঠায়। আঙ্কেল, হসপিটালে নিয়ে চলেন। আচ্ছা মামুনি। আমি চুপচাপ বসে আছি রিক্সার মধ্যে, শরীর গিরগি করে কাঁপছে আমার। পাশ থেকে মায়া হয়তো সেটা খেয়াল করছে, সে একদম আমার শরীরের কাছে চলে আসলো, পুরো গায়ে গায়ে ঘেসে বসেছে সে। আমার শরীরে কম্পন যেন আরো বেড়ে গেল। আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না, মাথা ঘুরতে শুরু করেছে আমার। মনে হয় যেন এখন মাথা ঘুরে রিক্সা থেকে পড়ে যাব। চোখ মুখ বন্ধ হয়ে আসছিল আমার, একদম পুরোপুরি নিস্তেজ হয়ে আসছে শরীর। না, আমার টিকে থাকা সম্ভব না। মাথা চক্কর দিয়ে পড়ে যেতে ধরলাম রিক্সা থেকে। তখনই মায়া এক টান দিয়ে বুকের সাথে নিয়ে নিল। এই ছেলে, কিচ্ছু হবে না তোমার। এই তো হসপিটালে চলে এসেছি আমরা। তুমি আর একটু সময় আমার বুকে মাথা রেখে চোখ বুজে থাকো। যদিও সেন্স নেই নিজের মধ্যে, তবু বুঝতে পারছিলাম যে মেয়েটা আমার সাথে এখনও অস্বাভাবিক আচরণ করছে। কিন্তু আমার এখন এসব নিয়ে ভাবার মতো কোনো পরিস্থিতি নেই। আমি মেয়েটার বুকে মাথা রেখে হেলান দিয়ে চুপচাপ বসে আছি, আর সে ধরে রেখেছে দুই হাত দিয়ে। এক হাত দিয়ে আমার শরীর পেঁচিয়ে ধরেছে, আর এক হাত মাথা নিচে আলতো করে ধরে রেখেছে। দেখতে দেখতে হসপিটাল পৌঁছে গেলাম। মায়া আমায় ধরে হসপিটালের ভিতরে নিয়ে গেল। ডক্টর, দেখেন তো আর কি হয়েছে। ডক্টর আমাকে চেক আপ করে বলল, দেখুন, পেশেন্টের শরীরের অনেক দুর্বল, তাছাড়া জ্বরের মাত্রাটাও অনেক বেশি। পেশেন্টের তাড়াতাড়ি স্যালাইন দিতে হবে। ডক্টর যা করার করেন, বাট সে যেন সুস্থ হয়ে ওঠে। ডক্টর তাড়াতাড়ি একজন নার্সকে ডেকে বলল আমাকে বেডে নিয়ে গিয়ে স্যালাইন লাগিয়ে দিতে। নার্স ডাক্তারের কথা মতো আমি বেডে নিয়ে এসে স্যালাইন লাগিয়ে দিল। শরীর এতটা দুর্বল লাগছিল যে আমি বেডের মধ্যে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সোজা রাত হয়ে গিয়েছে। ঘুম ভাঙতেই দেখি মায়া আমার পাশে বসে আছে। বসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এত রাত হয়ে গেল, আপনি এখনো যাননি? না, কি করে বাসায় যাব তোমায় এভাবে ফেলে রেখে? মেয়েটার কথা শুনে অবাকের পর অবাকই হচ্ছে খালি। এই তো গতকালই মেয়েটা আমাকে মারলো, আর আজ সেই মেয়েটাই আমার জন্য টেনশন করছে। তোমার কেমন লাগছে এখন? একটু ভালো। যাক, চিন্তা মুক্ত হলাম। তোমার স্যালাইনও শেষ হয়ে এসেছে। দাঁড়াও, ডক্টরের সাথে কথা বলে তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসছি। আচ্ছা। মেয়েটা ডাক্তারের সাথে কথা বলে আমায় পৌঁছে দিয়ে গেল। এই যে ছেলে, কাল কিন্তু কলেজে যাবে না। আগে সুস্থ হও, তারপর কলেজে যাবে। আর ওষুধগুলো কন্টিনিউ করবে। আমি কিছু খাবারও কিনে দিয়েছি ব্যাগের মধ্যে, সেটা খেয়ে রাতে ওষুধ খেয়ে নেবে। আচ্ছা। তারপর মেয়েটা চলে গেল। এদিকে আমি বাসায় পৌঁছে হালকা কিছু খেয়ে নিলাম, পরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিলাম, তারপর শুয়ে পড়লাম। মেয়েটার আচরণগুলো এখন আমার চোখে আসতেছে। মনে হচ্ছে সে আমার বিয়ে করা বউ। এমন করে কেয়ার করছিল সে আমার। এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও বলতে পারবো না। সকালবেলায় ঘুম ভাঙতে দেখি মায়া আমার মাথার কাছে বসে আছে। আমি এটাকে দেখতে থতমত খেয়ে গেলাম। এই যে, আপনি কখন এলেন? সকাল 7টা বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। তার মানে মেয়েটা এসে 2 ঘন্টা যাবৎ আমার জন্য বসে আছে। সত্যি মেয়েটা আচরণ দেখে নিজে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, এখন শরীর কেমন? জ্বরটা হয়তো একটু কমেছে, কিন্তু শরীরের দুর্বলতা আগের মতোই। সব ঠিক হয়ে যাবে। সেদিন সারাদিন মেয়েটা আমার বাসায় ছিল, আমায় নিজের হাতে জোর করে খাইয়ে দিয়েছে। মেয়েটার কেয়ার যেন ভিতরটা ক্ষতবিক্ষত করে দিচ্ছে আমার। তারপর সন্ধ্যা হতেই চলে যায়। যাওয়ার আগে আলতো করে একটা জড়িয়ে ধরেছিল, তারপর চলে গেছে। এদিকে আমার মনের ভেতর তো পুরো আগুন ধরিয়ে দিয়েছে সে আগুন কি করে শান্ত করব তা আমার জানা নেই। এভাবে দিন কেটে গেল। পরের দিন সকালবেলায় শরীর একটু ভালো লাগায় কলেজ চলে গেলাম। কলেজে গিয়ে দেখি কেউ কলেজে আসেনি। কেউ বলতে মায়া আর তার সাথের কেউ আসেনি। আমি ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি রাফি আর কিছু ক্লাসমেট নিজেদের মধ্যে কথা বলতেছে, আবার কেউ বসে আছে। আমিও চুপচাপ বসে পড়লাম। রাফি আমায় দেখে কাছে চলে এলো। আকাশ, গতকাল কি হয়েছিল যে কলেজে আসলি না? আরে শরীরটা একটু খারাপ থাকায় আসতে পারিনি। ও, এখন শরীর কেমন আছে? আছে মোটামুটি, আগের চেয়ে ভালো। দুজনে গল্প করতে করতেই
দুজন গল্প করতে করতে সবাই চলে এলো ক্লাসে। স্যারও ক্লাস করাতে চলে এলো, কিন্তু মায়া আর তার সাথের কেউ আসেনি। দূর, আসলে আসুক, না আসলে নাই। আমি আমার মতো ক্লাসে মন দিলাম। ক্লাস করছিলাম, হঠাৎই অন্য ডিপার্টমেন্টে একজন এসে বলে গেল, স্যার, আকাশ নাকি তাকে মায়া আপু ডেকেছে। আমি চুপচাপ ক্লাস থেকে বের হয়ে গেলাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, সে নিজে তো ক্লাস করে না, আবার আমাকে ক্লাস থেকে ডেকে পাঠায় অন্যদের সামনে। যেখানে স্যার উপস্থিত রয়েছে সেখানে সে হুকুমত চালাচ্ছে। তা মানে কি একটু ভয়ভীতি নেই? আল্লাহ জানে। ক্লাস থেকে বের হতেই দেখে মায়া আর তার ফ্রেন্ডগুলো কলেজের গেটে পাশে বসে আড্ডা দিচ্ছে। আমি চুপচাপ হেঁটে তাদের সামনে চলে গেলাম। আপনি কি আমায় ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, দেখি আমার পাশে এসে বসো। এই, তোরা ওকে একটু জায়গা দে। আমি মায়ের পাশে গিয়ে বসলাম। পাশে গিয়ে বসতেই সে আমার কপালে হাত দিয়ে বলে, জ্বর তো মোটামুটি সেরে গেছে তাই না? হ্যাঁ, জ্বর সেরে গেছে। যাক, ভালোই হয়েছে। আচ্ছা, সকালে কিছু খেয়েছো? খেয়েছি, তবে তেমন কিছু নয়, হালকা নাস্তা করে কলেজে চলে আসছি। এখন যদি তোকে আমি মাইল লাগিয়ে দেই, তোকে বলেছি পেট ভরে খাবার খাবি আর ওষুধগুলো কন্টিনিউ করবি, কিন্তু তোর তো দেখি কথা কানেই যায় না। আসলে খেতে ইচ্ছে করছিল না, তাই ভালো করে খাইনি। আকাশের বাচ্চা, মেজাজ খারাপ করবি তো সোজা গাল লাল করে দিব। তোর ইচ্ছার গুষ্টি মারি আমি। চল তুই আমার সাথে এখন। এই, তোরা একটু থাক, আমি ওকে ক্যান্টিন থেকে কিছু খাইয়ে নিয়ে আসি। মায়ের কথা শুনে পাশ থেকে একজন বলে উঠল, মায়া, ওকে নিয়ে তুই একটু বেশি আদিক্ষেতা করে ফেলছিস না বলে মনে হচ্ছে আমার। শোন, এইবার বলেছিস তো বলেছিস, কিন্তু দ্বিতীয়বার থেকে ওকে নিয়ে একটা বাজে কথা যদি বলিস তাহলে সেদিনের পর থেকে আমার সাথে তোদের সমস্ত সম্পর্ক শেষ। বাকি সবাইকে নিয়ে বল, বাট ওকে নিয়ে একটা ওয়ার্ডও নয়। আমি তো মায়ের কথা শুনে পুরো সে রেগে মেগে আমার হাত ধরে টানতে টানতে ক্যান্টিনে নিয়ে গেল। তারপরে নাস্তা অর্ডার করে নিজের হাতে খাইয়ে দিল আমায়। আমার ভিতরে যে কীরকম ঘূর্ণিঝড় বইছে মায়ের কর্মকাণ্ড থেকে তা বলার মতো না। তারপর সে আমায় খাইয়ে দিয়ে নিজে বিল পে করলো। পরে আবার তার সাথে করে নিয়ে গেল। সেম জায়গায় এসে বসেছি আবার। আচ্ছা, আমার কি আর কোনো কাজ আছে এখন? না হয় ক্লাসে যেতাম। না, এখন ক্লাসে যেতে হবে না তোর। এই ঘন্টা শেষ হোক, তারপর ক্লাসে চলে যাস। এখন আমার পাশে এসে বস। কি আর করা, মায়ের সাথে চুপচাপ বসে আছি। সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। একটু পর ঘুরে দেখে সে আমায় নিজেই বলল, এই যে ঘন্টা শেষ হয়েছে, যা এবার সোজা ক্লাসে চলে যা, গিয়ে ক্লাস কর। আচ্ছা। তারপর সেখান থেকে উঠে ক্লাসের দিকে হাঁটা দিলাম। কিন্তু হঠাৎ এর মাঝপথে আবার পুরনো ফ্রেন্ড নাদের সাথে দেখা হলো। এই আকাশ, তুই এখানে? আমারও তো সেম প্রশ্ন, তুই এখানে? আরে, আমি তো এই কলেজেই পড়ি, কিন্তু তুই এখানে কি করিস? আরে, আমি তো কিছুদিন আগে এই কলেজে অ্যাডমিশন নিয়েছি। কি সত্যি? হ্যাঁ রে। যাক, ভালোই হয়েছে। এখন থেকে তোর সাথে আড্ডা দেওয়া যাবে। বহুদিন পর পুরনো কোনো ফ্রেন্ডের সাথে একত্রিত হলাম, কিন্তু আফসোস তুই হয়তো অন্য ডিপার্টমেন্টে। হ্যাঁ। আচ্ছা শোন, একটা কথা বলি, আমার বিষয়ে কাউকে কিছু বলিস না, কেমন? কিন্তু কেন? প্লিজ বলিস না, কারণটা না হয় পরে একদিন জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার আমি ক্লাসে যাই, পরে কথা হবে। আচ্ছা যা, তোদের তো আবার এখন ক্লাস চলছে। হ্যাঁ। তারপর নাদিয়ার সাথে কথা বলে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে সোজা নিজের জায়গায় বসে গেলাম। রাফি আমার পাশের সিটে বসেছে। সে ছোট্ট করে ডাক দিয়ে বলল, কে রে, কেন ডেকেছি? দে মাগি মেয়েটা তোমায়। এমনি খোঁজখবর নিতে ডেকেছে। মানে কি, বুঝলাম না। আরে বাদ দাও, ক্লাস শেষে বলবো। তারপর ক্লাসে মন দিলাম। তারপর দেখতে দেখতে পুরো ক্লাসের সময়টা পার হয়ে গেল। ক্লাস ছুটি হয়েছে। আমি ব্যাগ কাঁধে নিয়ে রাফির সাথে বের হয়ে গেলাম। ক্লাসরুম থেকে বের হতেই দেখে মায়া ক্লাসরুম থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সে আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমার কলার ধরে টানতে টানতে মাঠে নিয়ে গেল। তারপর সবার সামনে ঠাস ঠাস করে দুই গালে থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটার কর্মকাণ্ড দেখে আমি হয়ে দাঁড়িয়ে আছি। থাপ্পড় খেয়ে যেন আমার পুরো দুনিয়াদারি গোল গোল করে ঘুরছে। আমি যেন আর নিজের মধ্যে নেই। আশেপাশে সকলে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। লজ্জায় আমি মাটির দিকে তাকিয়ে আছি। মান সম্মান একদম ধুলে মিশিয়ে দিল সে আমার। এই খপিস, সমস্যা কি তোর? হ্যাঁ, আমার তো কোনো সমস্যা নেই। তোকে তখন আমি কি বলেছিলাম যে সোজা ক্লাসে যাবি? কিন্তু কিন্তু ক্লাসে না গিয়ে অন্য মেয়েদের সাথে কিসের ইটিস পিটিস করছিলি? হ্যাঁ, কি পাকনা গজিয়েছে তোর? তারপর আমার কাহিনী তাহলে এত সময় বুঝলাম। আরে, মেয়েটা তো আমার পরিচিত। বলতে গিয়েও থেমে গেলাম। না, ওকে বলা যাবে না, তাহলে অনেক কিছু সামনে চলে আসবে আর সিনক্রেট হতে পারে। কি রে, কথা বলছিস না কেন তুই?
ওই মেয়ের সাথে কিসের কি তোর? তোকে সুন্দর করে খাইয়ে দিতে বললাম, ক্লাসে চলে যেতি, কিন্তু বান্দরের বাচ্চা তুই ক্লাসে না গিয়ে ইটিস পিটিস করিস। হ্যাঁ, সরি, আমার ভুল হয়েছে, আর কখনো এমন ভুল হবে না। তোর ভুলের গুষ্টি মারি, দাঁড়া তোর ব্যবস্থা করছি, চল তুই আমার সাথে। মায়া আমার কলার ধরে আবার টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। তার সাথে চুপচাপ চলে গেলাম। এবার তোকে কি করব বল? আমার চরম রাগ উঠছে তোর উপরে। তুই কি জানিস না, হ্যাঁ, যে কলেজের সব খবর মায়ার কানে চলে আসে? সত্যি বলতে আমি বুঝতে পারিনি যে আপনি ওর সাথে কথা বলায় রেগে যাবেন। প্লিজ এবারের মতো মাফ করে দিন। এত সহজে তো তোকে মাফ করব না, কিছু একটা শাস্তি তো তোকে পেতে হবে। যা, ওই জায়গাটায় গিয়ে কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে থাক। প্লিজ মাফ করে দিন না এবারের মতো। খুবিস, কথা না বাড়িয়ে চুপচাপ যেটা বলেছি সেটা কর, না হলে থাপড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দিব। কি আর করা, মেয়েটার রাগ দেখে কলেজার শুকিয়ে গেছে আমার। চুপচাপ বাধ্য ছেলের মতো গিয়ে মায়ের কথা মতো কাজে লেগে পড়লাম। কান ধরে এক পা উঠিয়ে দাঁড়িয়ে রইলাম। সে রাগে ফসফস করছে। এদিকে আমি লজ্জায় পুরো শেষ, কারণ এমন জায়গায় এসে আমাকে দাঁড় করেছে, সেখান দিয়ে কলেজের সমস্ত ছেলেমেয়ে যাতায়াত করে, কিন্তু লজ্জা পেলেও কিছু করার নেই। প্রায় আধ ঘন্টা খানিক সে আমাকে দাঁড় করে রাখলো। আমার পা ঝিমঝিম করছে, আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই আমার। তবে যেভাবে হোক না কেন, সে যতক্ষণ না আমার সাজা মকুব করবে ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। মায়া এখনো সে জায়গায় বসে আছে। একটু পর তার কিছু ফ্রেন্ড তার কাছে আসে। কিরে মায়া, কি শুরু করেছিস তুই? হ্যাঁ, ওই ছোট লোক ছেলেটা অন্য মেয়ের সাথে কথা বললে দেখে তোর কেন এত গায়ে জ্বালা করছে বলতো? তাহিয়া মুখে লাগাম দিবি নাকি থাপ্পড় লাগিয়ে দিব তোকে? তুই কাকে নিয়ে কি বলছিস? হ্যাঁ মায়া, তুই ছেঁচড়া ছেলের জন্য আমায় মারতে চাইছিস? তাহিয়া, সত্যি তুই কিন্তু এবার আমার হাতে থাপ্পড় খাবি। এটা তোর সেকেন্ড ওয়ার্নিং। এরপর থেকে আকাশকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। কান খুলে শুনে রাখ একটা কথা, সে যেমনই হোক না কেন, কিন্তু সে আমার পাগল, আর আমার পাগলকে নিয়ে কেউ কিছু বললে তাকে আমি ছাড়বো না। আচ্ছা সরি, আর বলবো না, কিন্তু দেখ ছেলেটা মাটিতে পড়ে আছে। এদিকে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যাই। আর কত সময় একটা মানুষ এক পায়ে ভর করে মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে? ঠিক তখনই মায়া দৌড়ে আসে। এই পাগল, কি হয়েছে তোর? দেখি কিভাবে পড়লি তুই? সরি, আমার পা খুব ব্যথা করছিল, আর সামলাতে পারছিলাম না নিজেকে, তাই ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে গেছি। দেখি উঠে দাঁড়া, আমি তোকে সাহায্য করছি। মায়া আমায় নিজের হাত দিয়ে ধরে ওঠালো, কিন্তু দুঃখের বিষয় পা দুইটা 12টা বেজে গেছে। আবারও ধারাম করে মাটিতে পড়ে গেলাম। আমার এই অবস্থা দেখে মায়া মাটিতে বসে গেল। ও আল্লাহ, আর পারছি না। এই পাগল, তুই কেন এমনটা করতে গেলি বলতো? তুই অমনটা করে আমার রাগ উঠিয়ে দিলি, পরিশেষে এখন তোরই কষ্ট হচ্ছে। সত্যি ভুল করে ফেলেছি, আর কখনো করব না। আর কখনো করলে কিন্তু একদম চানে মেরে ফেলবো। আসো দেখি, কাছে আসো। বলে এক টান দিয়ে আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর জড়িয়ে ধরে পাগলের মতো চুমু খেতে শুরু করলো। মেয়েটার কাণ্ড দেখে আমি পুরো থ হয়ে আছি। কি করছে মেয়েটা? সে আমায় সবার সময় জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। শোন, তুই আমার পাগল, অন্য কোনো মেয়ের দিকে যেন তোর নজর না যায়। আর শাস্তি দেওয়ার জন্য সরি। খুব কষ্ট হয়েছে তোর, তাই না? এই যে আমি আদর করে দিলাম, দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। মেয়েটার কথা শুনে ভিতরে যেন প্রবল গতিতে তুফান বইছে। সত্যি কি মেয়েটা আমাকে ভালোবাসে? তার কথা ইঙ্গিতে তো সেরকমই লাগছে। না, একটু শিহর হওয়া দরকার। আচ্ছা, একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বল। আমি কি আপনার কপালে একটা চুমু খেতে পারি? এই পাগল ছেলে, সেটার জন্য কি আবার অনুমতি লাগবে নাকি? হ্যাঁ, তোর যেখানে ইচ্ছা হয় তুই চুমু খা। এবার পুরোপুরি থরথর করে কাঁপতে শুরু করলাম, কিন্তু চুমু তো আমি খাবই, কারণ সে আমার মনে জায়গা করে নিয়েছে। দাঁত মুখ খিচে একটা চুমু বসিয়ে দিলাম মায়ের গালে। সে আমায় আর শক্ত করে জড়িয়ে ধরলো। সাথে সাথে সকলে অবাক। এই, তোরা কি খেলার মাঠে এইভাবে রোম্যান্স করবি? আরে ধুর না, আমার পাগলটা একটা চুমু খেতে চেয়েছে আমায়, তাই একটু চুমু খেতে দিয়েছি। ওর চুমু খাওয়া শেষ হলে চল বাড়ি যাবো। হ্যাঁ চল। আর পাগল শোনো, সোজা বাসায় চলে যাবে গাড়ি করে, রাস্তায় কোনো এদিক ওইদিক করবে না। আচ্ছা। তারপর মায়া আর তার বান্ধবীরা চলে গেল। এদিকে আমি রিক্সা নিয়ে সোজা বাসায় এসে রোজের মতো খেয়ে দিয়ে জম্পের একটা ঘুম দিলাম। বিকেলবেলায় ঘুম ভাঙতেই ফোনের আওয়াজে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার। আমি ফোনটা রিসিভ করে সালাম দিলাম। এই আকাশ, কি করছিস তুই? কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম মায়া ফোন দিয়েছে। আসলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আপনার ফোন পেয়ে ঘুম ভাঙলো। শোন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কলেজের সামনে চলে আয়, আমি গাড়ি নিয়ে সেখানে ওয়েট করছি। কেন,
কোনো কাজ আছে কি? সেটা আসলেই দেখতে পাবি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা। ফোন রেখে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের সামনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মায়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আয়, গাড়িতে ওঠ। আমি চুপচাপ গাড়িতে বসে পড়লাম। সে আমাকে ড্রাইভ করে নিয়ে গেল শপিং মলের সামনে। চল ভেতরে চল, তোর জন্য কিছু কেনাকাটা করব। আরে আমার কিছু লাগবে না। বেশি বক বক করিস না, সোজা ভেতরে চল। আচ্ছা, কি আর করা। সে আমাকে জোর করে শপিং মলে নিয়ে গেল। তারপর কয়েকটা শার্ট, কয়েকটা প্যান্ট কিনে দিল। কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে নিয়ে গেল খাওয়ানোর জন্য। রাতের বাজে 9টা। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরবো। তখনই হঠাৎ মাঝপথে ছিনতাইকারী আমাদের গাড়ি আটকায়। তারা মায়ের কাছ থেকে ব্যাগ কিনে নিতে চায়। মায়াও জোরাজোরি শুরু করে। সে কোনো মতেই তার ব্যাগ দিবে না। আমি গাড়ি থেকে নেমে তাদের আটকাতে গেলে পিছন থেকে কেউ একজন আমার পেটের ছুরি মেরে দেয়। তারপর তারা মায়ের ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আমি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লাম। এরপর আর কিছু মনে নেই। 3 দিন পর আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডের মধ্যে। পাশ থেকে মায়া বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সে আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে। এই, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি এভাবে কান্না করছেন কেন? কান্না করবো না তো কি করব? হ্যাঁ, আজ 3 দিন পর তোর জ্ঞান ফিরেছে। মায়ের কথা শুনে থতমত খেয়ে গেলাম। কি বলছে? আমার 3 দিন পর জ্ঞান ফিরেছে? ইন্নালিল্লাহ। তার মানে 3 দিন ধরে মেয়েটা আমার সাথে হসপিটালে? ও আল্লাহ, রক্ষা করো তুমি। আমার মাথা পুরো জ্যাম খেয়ে আছে। মেয়েটার কথা শুনে প্লিজ আপনি শান্ত হন। আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তোর কত বড় চোট লেগেছে, তাও বলছিস তোর কিচ্ছু হয়নি? বান্তর ছেলে কোথাকার। আমার সত্যি কিছু হয়নি, একদম ঠিক আছি আমি। তাও মেয়েটা কান্না করে যাচ্ছে। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম। এভাবে আরো 2 দিন কেটে গেল হসপিটালে। মেয়েটার সেবা যত্ন দেখে মনের ভিতরে একদম পাকাপোক্ত জায়গা করে নিয়েছে সে আমার দেখাশোনায় কোনো কমতি রাখেনি। সেদিন রাতেই তার কিছু ফ্রেন্ড আমায় দেখতে আসে হসপিটালে। তারা দেখে অনেকটা আফসোস করে। মায়া থাক তুই, আমরা চলে যাচ্ছি, পরে আবার সময় করে আসবো না। আচ্ছা চল, তোদের এগিয়ে দিয়ে আসি। আকাশ, তুমি শুয়ে থাকো, আমি তাদেরকে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা। মায়া তাদের এগিয়ে দিতে গেছে। আমি বেডের মধ্যে শুয়ে আছি। এভাবে ঘন্টাখানিক গিয়েছে, কিন্তু মায়া এখনো আসছে না। কিরে, মেয়েটা এখন আসছে না কেন? এত সময় হয়ে গেল, তার তো এসে যাওয়ার কথা। সে রাতে মায়া আর ফিরে আসলো না। মনের ভিতর ভয় কাজ করতে শুরু করলো মায়ের জন্য। আল্লাহ জানে মেয়েটা না বলে কোথায় চলে গিয়েছে। তা অপেক্ষা করতে লাগলাম। এভাবে আরো 2 দিন হয়ে গেল হসপিটালে, কিন্তু মায়া সেই যে গেছে আর ফিরে আসেনি। না, এবার যা টেনশনের মাত্রা আরো বেড়ে গেল। হসপিটাল থেকে রিলিজ নিয়ে এই অসুস্থ শরীরেই মায়াকে খুঁজতে বের হয়ে গেলাম, কিন্তু কোথাও পেলাম না। চারিদিকে খোঁজ লাগিয়েছে মায়ার, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারলো না। তবে একজন বলল তাকে নাকি ডান্স বারে দেখে এসেছে একটু আগে। তারটাই ডান্স বারের ঠিকানায় নিয়ে সেখানে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়েও পেলাম না। নিরাশ হয়ে বাসার দিকে ফিরে আসতে ধরলাম, কিন্তু হঠাৎ মাঝপথে মায়ের গাড়ি দেখতে পেলাম। মায়া আর তার কিছু ফ্রেন্ড পথের সাইডে গাড়ি দাঁড় করে আড্ডা মারছে। তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেলাম। গিয়ে দেখে মায়া হেসে হেসে আড্ডা মারছে। এই মায়া, আপনি হসপিটালে ফিরে রেখে কোথায় হারিয়ে গেলেন? এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আপনার খোঁজ করতে আসছি। আপনি কি কাজটা ঠিক করলেন? আপনি আমার হসপিটালে এভাবে ফেলে রেখে আসলেন কেন? ভালোবাসা মানুষকে কি এইভাবে কেউ ফেলে রেখে চলে আসে? এই বেয়াদব, তোর মাথা টাথাই কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, যে তোকে নিয়ে সারাদিন আমার পড়ে থাকতে হবে? মায়া, পড়ে থাকতে হবে না ঠিক, এভাবে ফেলে রাখলেও চলে না। কারণ ভালোবাসা মানুষকে সবসময় আগলে রাখতে হয়। এই ছোট লোক, কোন ছাতার ভালোবাসার কথা বলছিস? হ্যাঁ, আর তোকে কে ভালোবাসে? এভাবে বলছেন কেন? আপনি না আমায় ভালোবাসেন? ফালতু আলাপ একদম কমিয়ে কর। তোকে কোনো ভালো টালো বাসি না আমি। যেই ছেলে নিজের রক্ষা নিজে করতে পারে না, সে আবার আমার রক্ষা কি করে করবে? আমার বান্ধবীরা অনেক আগেই বলেছিল যে তুই আমাকে সামলে রাখার মুরাদ নেই, কিন্তু তারপরেও আমি তাদের কথা না শুনে তোকে ভালোবেসেছি। বাট পরিশেষে সব কিছু মিটিয়ে দেখলাম তুই আমার যোগ্যই না। সো যা এখান থেকে, আর আমাদেরকে আমাদের মতো আড্ডা দিতে দে। আপনি এসব কি বলছেন? ধুর, তুই আসলেই একটা প্যারা। আমি কি বলেছি সেটা তুই ভালো করেই শুনতে পেয়েছিস, তাও কেন ফালতু মার্কা প্রশ্নগুলো করছিস জানোয়ার? এই, তোরা চল তো, এখানে থাকলে ছোট লোকটা মাথা খারাপ করে দিবে। তারপর মায়া আর তার ফ্রেন্ডরা গাড়ি টান দিয়ে চলে যায়। আমি মায়ের কথা শুনে ধারাম করে মাটিতে বসে গেলাম। ভালোবাসা মানুষের কাছে এসব শুনবো তা কখনো আশা করিনি। পুরো দুনিয়াদারি যেন বেস্বাদ হয়ে গিয়েছে আমার। মাটিতে বসে চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করতে লাগলাম। চোখ দুটো যেন আজ নহরে পরিণত হয়ে গেছে। কান্না করতে করতে পুরো অজ্ঞানের মতো হয়ে গেলাম। পেটে বিশাল আকারের পেইন করছে, কিন্তু স্থির রাখতে পারলাম না। রাস্তার পাশে
পাগলের মতো লুটে পড়লাম। মনে হচ্ছে কোনো এক নৈরাশ পাগল নেশা করে রাস্তার পাশে পড়ে আছে। ধীরে ধীরে চোখের পাতা দুটো মিলে গেল। আমিও হারিয়ে গেলাম অজানা এক রাজ্যে। যখন চোখ খুললাম তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায় শুয়ে আছি। আশপাশে অনেক মানুষ গম গম করছে। ভাই আপনি ঠিক আছেন তো? আপনার হঠাৎ কী হয়েছিল যে আপনি পথের মাঝে পড়েছিলেন? পরে আমরা আপনাকে ধরে মামার দোকানে নিয়ে আসলাম, আপনি এখন তার দোকানে শুয়ে আছেন। লোকটার কথা শুনে মায়ের কথা মনে পড়লো। মায়া আমায় ছেড়ে চলে গিয়েছিল। পরে আমি রোডের মাঝেই অজ্ঞান হয়ে পড়ি। কি হলো ভাই, কথা বলছেন না যে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ভাই, আমি ঠিক বলছি। আর ধন্যবাদ আপনাকে সাহায্য করার জন্য। ভাই ধন্যবাদের কিছুই নেই, আমাদের দায়িত্ব ছিল আপনার পাশে দাঁড়ানো, আর আমরা সেটাই করেছি। লোকগুলো সত্যি অনেক ভালো। তাদের সাথে কথাবার্তা বলে সেখান থেকে চলে এলাম। অনেক রাত হয়ে গিয়েছিল। এই অসুস্থ শরীর নিয়ে বাসায় ফিরে গেলাম। আমি বাসায় এসে সেভাবে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছি। মেয়েটা হুট করে আমার সাথে এরকম পোল্টি খেলো কেন? সবকিছু তো ঠিকঠাক ছিল না। আমার মনে হয় তার বান্ধবীরা কান পড়িয়েছে তাকে, তাই সে এরকম আচরণ করেছে। না, কালকে যেভাবে হোক কলেজে গিয়ে মায়ের সাথে কথা বলবো, তারপর সবকিছু ঠিক করে নিব আগের মতন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কলেজে চলে গেলাম। আজ কোনো ব্যাগ ট্যাগ নেইনি, কারণ আজ ক্লাস করব না। মায়ের সাথে কথা বলেই বাড়িতে চলে আসবো। কলেজে গিয়ে দেখে মায়া তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। ছোট লোক, তুই আবার আমার সামনে এসেছিস? তোর কপালে শনি ঘুরাচ্ছে কিন্তু। আপনি এমন করছেন কেন? প্লিজ আমার সাথে একটু ঠিক করে কথা বলেন। না, তোর মতো ছোট লোকের সাথে কোনো কথাই নেই। আর তাছাড়া তোর কোনো যোগ্যতাই নাই আমার সাথে কথা বলার। সো চললাম আমি এবার। মূলে হাঁটা দিল। খপ করে মায়া হাতটা ধরে ফেললাম। প্লিজ আপনি এমন করিয়েন না। আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। আপনাকে ছাড়া থাকতে পারবো না। জানোয়ারের বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই আমার হাত ধরিস? কি মনে করেছিস তুই, হ্যাঁ? যে তোর সাথে একটু ভালো করে কথাবার্তা বলেছি দেখে তোকে ভালোবাসি আমি? যদি এমনটা ভাবিস তাহলে তুই ভুল করবি, কারণ তোর যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার। সেখানে তো রিলেশন করার পরে অনেক কথা। জানোয়ার, নিজের চেহারা একবার আয়নায় দেখেছিস তুই ভালো করে? দেখতে লাগে পুরো ছোট লোকের মতো। মনে হয় যেন জমিন থেকে হাল চাষ করে উঠে এসেছিস। আর তুই চলে এসেছিস আমায় ভালোবাসতে। আমার উপকার করার একটু ভালো ব্যবহার করেছি দেখেই সেটাকে তুই ভালোবাসা মনে করে বসেছিস, হ্যাঁ? আমি জানি আপনি আমায় ভালোবাসেন। কোনো কারণে হয়তো আপনি আমার উপরে রাগ করে এমন ব্যবহার করছেন। প্লিজ এমন করিয়েন না। আসলেই তোর লজ্জা শরম নেই। আশেপাশে সবাই তোর দিকে তাকিয়ে আছে, তাও তুই ভালোবাসা ভালোবাসা করে যাচ্ছিস। দাঁড়া, তোর ভেতর থেকে ভালোবাসার ভূত বের করছি, একটু ওয়েট কর। নিলয়দের ফোন লাগাচ্ছি। মায়া পকেট থেকে ফোনটা বের করে নিলয় নামের কাউকে ফোন দেয়। আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে আছি। এই নিলয়, কোথায় রে তোরা? তাড়াতাড়ি একটু আয় তো কলেজ মাঠে। বদমাইশ একটা অনেক বেড়েছে, তাকে একটু টাইট দিতে হবে। মায়া ফোন করা মিনিট কয়েকের মধ্যে নিলয় নামের সে লোকটি চলে আসে। সাথে সাথে অনেকগুলো ছেলেপেলে। তারা আমার কলার ধরে টানতে টানতে সেদিনের রুমটাতে নিয়ে যায়, যেখানে মায়া আর তার ফ্রেন্ডরা মিলে আমায় মেরেছিল। সেখানে গিয়ে ইচ্ছেমতো মারতে শুরু করে সবাই মিলে আমায়। তাদের সাথে মিলে মায়াও আমার গায়ে কয়েকটা হিট করে। আমি মরার মতো মাটিতে পড়ে পড়ে মার খাচ্ছি, কিন্তু তাদের মনে কোনো দয়া মায়া নেই। তারা আমায় পাশার মতো মেরেই যাচ্ছে। এক পর্যায়ে গিয়ে মায়া আমার তলপেটে বরাবর একটা সজোরে লাথি মারে। সাথে সাথে চিৎকার করে উঠলাম। আমার দুনিয়াদারি যেন অন্ধকারে আসছে পুরো। মায়া আমার ক্ষতস্থানটাতেই লাথি মেরেছে, তাও তাদের রেশ মেটেনি, এখনও মারছে আমায়। এদিকে আমার তলপেট থেকে ব্লিডিং চালু হয়ে গেছে। অন্যদিকে হঠাৎ মায়ের ফ্রেন্ড তাহিরা মায়াকে টেনে ধরে। এই মায়া, ওকে আর মারিস না। ছেলেটার পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছে, প্লিজ ওকে ছেড়ে দে, না হয় পরে মরে যাবে ছেলেটা। না, আজ ওকে জন্মের শিক্ষা দিয়েই ছাড়বো। নিজের লেভেল ছাড়া ভালোবাসতে আসে কেন? কোন যোগ্যতাটা আছে তার যে সে আমায় এসে ভালোবাসার কথা বলে? আমার পায়ের সামনেও আসতে পারবে নাকি সে? আমার বাবা কোথায়? থানার ওসি। আর সে হচ্ছে কোন এক ছোট লোক ঘরের সন্তান। সে আসে আমায় ভালোবাসতে? মায়া প্লিজ ছেড়ে দে। আচ্ছা যা, তোর কথাই ছেড়ে দিলাম। এই নিলয়, তোরা চলে যা। আচ্ছা আপু। সবাই আমায় মেরে চলে গেল, আর আমি চুপচাপ বাড়িতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। হায় রে দুনিয়া, যে মেয়েকে একে একে দুইবার বাঁচালাম, সে মেয়েই আজ আমার পাশার মতো পিটিয়ে রেখে ফেলে চলে যায়। তবে সমস্যা নেই, উপরওয়ালার বিচার তিনি সময় মতো করবেন। মরার মতো পড়ে আছে ফুলের উপর। আর এই খবর শুনতে পেয়ে রাফি দৌড়ে আসে। এই আকাশ, কি হয়েছে তোমার? মায়া মেরেছে।
তুমি কেন ওই অহংকারী মেয়ের সাথে চলতে যাও বলো তো? তুমি জানো না যে ওই মেয়ের সাথে শরীরে ভরা কারেন্ট আর অহংকার? বাবার একটু ক্ষমতা আছে দেখে সবাইকে সে পশু মনে করি, সে একাই মানুষ আর বাকি সবাই পশু। দেখলে তো তোমার কি হাল করলো। আমি মানুষ চিনতে ভুল করেছি। বাদ দাও এখন এসব, চলো দেখি তোমায় হসপিটালে নিয়ে যেতে হবে। রাফি আমায় ধরে হসপিটালে নিয়ে যায়। ডক্টর এসে আমার চেক আপ করে। ডক্টর তো পুরোই অবাক। আপনারা এই জায়গায় আগে আঘাত পেয়েছেন, তারপর আবারও কি করে এখানে আঘাত পেলেন? ডক্টর, ওর কোনো দোষ নেই, কোন এক পার্সেন্ট তার সাথে এরূপ আচরণ করেছে। যে করেছে তার মনে কি একটু মায়া দয়া নেই নাকি? বেরেহেম ভাবে মেরেছে ওনাকে। ডক্টর প্লিজ আপনি একটু ওকে দেখুন। হ্যাঁ আমরা দেখেছি। আর শোনো, আমি ওনাকে অ্যাডমিট করে দিই, কারণ ওনার একটা প্রপার ট্রিটমেন্ট দরকার। আচ্ছা ডক্টর। রাফি আমাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিল। ট্রিটমেন্ট চলছে আমার। আজ 2 দিন হলো আমি হসপিটালে অ্যাডমিট। নাদিয়াও আমারই খবর পেয়ে দেখার জন্য ছুটে এলো হসপিটালে। কিরে আকাশ, ওই মেয়ে তোর সাথে এমনটা করলো কিন্তু তুই যে কিছুই বললি না। তুই চাইলেই তো সব কটাকে মেরে মাটিতে দাফন করে দিতে পারতিস। নাদিয়া, আমি এসেছি মানুষ হতে। মারামারি করতে আসলে ঠিকই সব কটাকে জমদুয়ারে পৌঁছে দিতাম, কিন্তু আমি সেসব করার জন্য আসিনি। আসছি মানুষ হব, তাই পুরোনো দিন আর সমস্ত কিছু এক সাইডে ফেলে রেখেছি। তা না হয় ঠিক আছে, কিন্তু মেয়েটাকে তো কিছু একটা করা উচিত ছিল তোর। আমার কিছুই করা উচিত ছিল না, কারণ উপরওয়ালা বলতে কেউ আছেন, তিনি সময়ে সঠিক বিচার করে দিবেন। তুই আসলেই অনেক পাল্টে গেছিস আকাশ। থাক, বাদ দে সব কথা। তারপর নাদিয়ার সাথে অনেকটা সময় কথা বললাম। সে আজ সারাটা দিন ধরে হসপিটালে ছিল। রাফি আমার সাথে অনেকটা সময় কাটায়, কিন্তু নাদিয়া যখন ছিল তখন সে ছিল না। এভাবে সপ্তাহখানেক কেটে গেল। রাফি আমায় দেখাশোনা কোনো কমতে রাখেনি। এদিকে নাদিয়াও আমার দেখাশোনার জন্য হসপিটালে চলে আসতো। আমি নাদিয়ার সাথে রাফির পরিচয় করিয়ে দিলাম। 3 জনের মধ্যে বেশ একটা বন্ধুত্ব হয়ে গেল। আমি রাফিকে আমার সম্পর্কে কিছু বলতে না করেছি নাদিয়াকে, সেও আমার বিষয় লুকিয়ে যায়। আলহামদুলিল্লাহ, কিছুদিনের মাথায় আমি সেরে উঠি। 2 সপ্তাহের মাথায় ডক্টর আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। পরের দিন থেকে আবার কলেজ শুরু করি, কিন্তু মায়াকে আজ কলেজে দেখিনি। থাক, না আসলে না আসুক, মন থেকে সমস্ত কিছু মুছে ফেলেছি তাকে নিয়ে। ক্লাস শেষ করে আমি রাফিয়া নাদিয়াকে একত্রে হয়ে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই পিছন থেকে মায়া এসে ডাক দেয়। কিরে ছোট লোক, আমি তো ভেবেছি তুই মার খেয়ে কলেজ ছেড়ে পালিয়েছিস, কিন্তু এখন দেখি তুই সুস্থ হয়ে ফিরেও এসেছিস। শুধু তাই নয়, বন্ধুও জুটিয়ে ফেলেছিস 2 জন। আমি মায়ের কথা পাত্তা না দিয়ে আমাদের মতো কথা বলতে থাকলাম। কিরে, কথা কানে যাচ্ছে না তোর আমার কথা? দেখুন, আপনার সাথে আমার কোনো কিছুই নেই, সো নিজের মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন। বাহ, মুখে বুলি ফুটেছে দেখি তোর। না আবার মার খাওয়ার ইচ্ছে হয়েছে? ধুমকিগুলো অন্য কোথাও গিয়ে দেখাবেন। এখন আর আপনার ধুমকি আমার উপর কাজে আসবে না, সো চলে যান এখান থেকে। না, তোকে দেখছি আবার কেলাতে হবে। দাঁড়া, আবার তোকে টাইট দেওয়ার ব্যবস্থা করছি। সে ফোন করে সেদিনের ছেলেগুলোকে আবার ডেকে আনে। তখনই নাদিয়া তাদের সামনে রুখে দাঁড়ায়। আকাশের গায়ে যদি আর একটা টোকা লাগে তাহলে কিন্তু সব কটার অবস্থা আমি খারাপ করে দিব। মাথায় রেখো, আমার বাবাও কিন্তু ক্ষমতায় কম নেই। সব কয়টার পিঠের ছাল আমি তুলে নিব। নাদিয়ার কথা শুনে ছেলেপিলে ভয়ে চলে যায়, কিন্তু মায়া রেগে যায় নাদিয়ার উপরে। বেয়াদব মেয়ে, তুই আমায় আটকাতে আসিস? দাঁড়া। বলে নাদিয়ার গালে থাপ্পড় বসিয়ে দেয়। নাদিয়া কম না, সেও সাথে সাথে মায়ার থাপ্পড় খপ করে ধরে ফেলে। শোনো মেয়ে, তোমার জাদু সবার ওপরে খাটবে না, সো আমাকে এসব দেখাতে এসো না। এবার তো খালি হাত ধরলাম, পরের বার সেটা ভেঙে ফেলবো সোজা। তুই আমার মুখের উপর কথা বলিস? দাঁড়া, বাবাকে বলে তোদের ব্যবস্থা করছি। মায়া রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে নাদিয়া কাণ্ড দেখে আমি তো হাসতে হাসতে পুরো শেষ। বাপরে বাপ, নাদিয়া তুইও দেখে অনেক ডেঞ্জারাস। তা একটু একটু হতে হয়। অনেকটা সময় আড্ডা দিলাম এভাবে 3 জন মিলে। তারপর সেখান থেকে উঠে চলে এলাম বাসায় যাওয়ার জন্য। বাসার পথ ধরে হাঁটছে, হঠাৎই পুলিশের গাড়ি এসে সামনে দাঁড় করালো আমার। তারপর জোর করে ধরে থানায় নিয়ে গেল তারা আমাকে। না, এসব অত্যাচার আর সহ্য হয় না। আমি জায়গা বরাবর একটা মেসেজ করে দিলাম। তারা আমায় ধরে নিয়ে এসে লকআপে পুরে দিল। তারপর অফিসার একজন এসে আমায় বলছে, কিরে, ওসি স্যারের মেয়ের সাথে নাকি বেয়াদবি করেছিস তুই? তিনার মেয়ে আমাকে ফোন করেছে। সাহস অনেক বেড়েছে তোর। তোকে আজকে জন্মের মতো শিক্ষা দিয়ে ছাড়বো।
এরপর আর কখনো স্যারের মেয়ের সাথে বেয়াদবি করার কথা মাথাও আনবি না। অফিসারের কথা শুনে চরম হাসি আসছে। স্যার, আপনি আবার কিছুই করতে পারবেন না, সেই শক্তি আপনার নেই। কি, তুই আমার সাথেও বেয়াদবি করিস? না, তোর তো কিছু একটা করতেই হবে। যখনই অফিসার রোলার দিয়ে আমাকে মারতে আসবে তখনই পুরো থানা সহ কেঁপে ওঠে। থানার সকলে ভয় পেয়ে যায়। পুলিশের কয়েকজন তাড়াতাড়ি থানা থেকে বের হয়ে যায় কি হয়েছে দেখার জন্য। তারা থানা থেকে বের হতেই দেখে কয়েক শতাধিক ছেলেপেলে থানার সবাই লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থা দেখে থানার পুলিশগুলো হতভম্ব হয়ে যায়। থরথর করে কাঁপতে শুরু করে সবাই। কারোর ভিতরে যেন প্রাণ নেই, মূর্তিমতো দাঁড়িয়ে আছে সবাই। তখনই ছেলেপেলেগুলো চেঁচিয়ে বলে ওঠে, ভাই, আমরা কিছুই জানি না, বড় স্যার ছেলেটাকে ধরে আনতে বলেছে। ওকে দাঁড়া, তোরা বড় স্যারের কানে পোল্ট্রি গরম কর। ছেলেপেলে সবাই হুড় হুড় করে থানার ভিতরে ঢুকে যায়। যে অফিসার আমাকে ধরে নিয়ে আসছে সে তো ভয় পুরো শেষ, কারণ এত ছেলেপেলে একসাথে এসেছে যে তারা থুতু ফেলেও থানাবাসী ভেসে যাবে। এই বেটা কি সমস্যা তোর? তুই আকাশ ভাইকে কেন ধরে এনেছিস? ভাই, সে বড় স্যারের মেয়ের সাথে নাকি অসভ্যতামো করেছে, তাই স্যারের মেয়ে আমাকে রিপোর্ট করায় আমি তাকে ধরে আনি। আর তাছাড়া ওসি স্যার ফোন করে ওকে ধরতে আনতে বলে। অফিসারের কথা শুনে ছেলেপেলে এবার পুরো ক্ষিপ্ত হয়ে যায়। এই বেটা কাকে তুই তুক্কানি করে সম্বোধন করছিস? তুই জানিস জানোয়ারের বাচ্চা সে কে? আর ভাই কোনোদিন ওমন বাজে কাজ করবে না। তার উপরে ভাইকে তোর ধরে কেন আনলি বল? বলে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। উড়াধরা মায়ের শুরু করে দেয় অফিসারকে। ভাই প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি উনাকে এখনই ছেড়ে দিচ্ছি। প্লিজ আপনারা আমাকে আর মারিয়েন না। থানার বাকি সকলে থয়ে তাকিয়ে আছে ছেলেবেলে থেকে। কেউ ভয়ে কোনো কথা বলছে না, জানে এখন যদি একটা টু শব্দ করে তাহলে প্রাণ হারাতে হবে, কারণ ছেলেপেলে সবাই মারামারির উদ্দেশ্য নিয়ে এসেছে। সবার হাতে লাঠি সোটা। অন্যদিকে অফিসার দৌড়ে গিয়ে আমাকে লকআপ থেকে ছেড়ে দেয়। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি আপনার সম্পর্কে না জেনে আপনাকে লকআপে পড়েছি। প্লিজ আমাকে মাফ করে দেন। শোন, একটা কথা বলি, যদি তোদের মতো ক্ষমতা দেখাতে শুরু করি তাহলে তোরা রোজ এসে আমার পা চাটবি, কিন্তু আমার ওসব করার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমার কোনো দোষে যদি তোরা আমায় ধরে এনে শাস্তি দিতি তাহলে একটা ছেলে পেলেও থানায় আসতো না। আমি চুপচাপ থানার ভিতর মার খেয়ে পড়ে থাকতাম, কিন্তু তোরা আমাকে বিনা দোষে ধরে এনে লকআপে আটকেছিস, তাই একটু করা হতে হলো আমাকে। ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আপনি হয়তো অনেক বড় মাপের লোক, না হয়তো এত ছেলে পেলে কখনোই আসতো না আপনাকে ছুটানোর জন্য। আমি সত্যিই আপনার সম্পর্কে না জেনে অমনটা করেছি, তার জন্য করজোর ক্ষমা চাইছি। হয়েছে, থাক, এই তোরা সবাই চল, এখানে আর কোনো ধরনের হাঙ্গামা করিস না। আমার কথার মতন সবাই বের হয়ে গেল, সাথে সাথে আমিও বের হয়ে গেলাম। আর কোনো হাঙ্গামা করলো না তারা। আমার এক কথায় সবাই শান্ত হয়ে গেছে। আমার কথা শুনে সবাই সবার মতন চলে গেল। অন্যদিকে তারা কিছুক্ষণ পরেই মায়ের বাবা থানায় প্রবেশ করে। আমার মেয়ের সাথে যেই বেটা বেদবি করছিল সে কোথায়? স্যার, ছেড়ে দিয়েছি উনাকে আমরা। কি, কোন সাহসে ওই ছেলেকে আপনি ছেড়েছেন? স্যার, ওই ছেলেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক ছেলে পেলে থানায় এসেছিল, পরে আমরা তাকে ছেড়ে দেই। আপনার মাথায় কি সমস্যা আছে কোনো? আপনি ওই ছেলেকে ছাড়লেন কেন? ছেলে পেলে আসলে কি আসামিকে ছেড়ে দিবেন আপনি? স্যার প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন, তখনকার পরিস্থিতিতে আমরা ছিলাম না। আজ আমরা প্রাণে বেঁচে গিয়েছি। ছেলেটাকে না ছাড়লে সত্যি আমরা মারা পড়তাম। আপনার মতন ফালতু লোক এই জীবনে প্রথম দেখলাম। আমার মেয়ের সাথে যেই ছেলে বেদবি করে তাকে আপনি ছেড়ে দেন? কত বড় খাটাস প্রাপ্ত লোক আপনি! নাকি টাকা খেয়ে ছেড়ে দিয়েছেন তাকে? না স্যার, অমন কিছু না। তাহলে ছাড়ার তো কোনো কারণই দেখছি না। আর মায়ের কথা মতন সেই ছেলে একটা ভিখারি, তার এত ক্ষমতা নেই যে তাকে ছুটানোর জন্য ছেলে পেলে থানার দল বেঁধে আসবে। না, এই পিছনে অন্য কোনো কারণ আছে। আমি শিওর আপনি টাকা খেয়ে ওকে ছেড়েছেন। স্যার বিশ্বাস করুন, আমি সব কিছুই করিনি। এই রাখেন আপনার বিশ্বাসের কথা, আপনার বিশ্বাসের খাতায় থুতু মারে থু। আজকের কৃতকর্মের জন্য আপনাকে আমি এমন এক জায়গায় পোস্টিং করাবো যে আপনি ভেবেও পাবেন না। আজ এই আপনার বিষয়ের উপরে কথা বলবো আমি। আর ওই ছেলেকে তো আমি দেখে ছাড়বো। ওকে টেনে এসে যদি লকআপে না এনে ঢুকিয়েছি তাহলে আমিও বাপের বেটা না।
মায়ের বাবার কথা শুনে মাহবুব সাহেব চুপ করে আছেন। এদিকে আমি বাইরে পৌঁছাই, ঝামেলা শেষ করে বাড়িতে এসে শুয়ে পড়েছি। আজ খাওয়া দাওয়া করার কোনো ইচ্ছা নেই, কারণ বেইমানের কথা খুব করে মনে পড়ছে। কি করে পারে সে আমাকে এমনটা করতে? একে একে দুইবার তার প্রাণ বাঁচিয়েছি, কিন্তু পরিশেষে সে আমার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। আর তাছাড়াও আমাকে তো তার সহ্য হয় না ছোট লোক দেখে, আর আমিও তো তার সামনেই যাই না। কিন্তু তারপরেও মেয়েটা আমার উপরে কিসের রেশ উঠাতে চায়? কি এমন করেছি আমি তার সাথে? মাথায় যেন কিছুই আসছে না। না, আর ভাবতে পারছি না আমি। এসব ভাবা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলায় ঘুম থেকে উঠে নাদিয়ার ফোন। আকাশ, কোথায় রে তুই? বাসায়। কেন? তুই একটু আমার বাসায় আয়, তোর আব্বু তোর সাথে দেখা করতে চেয়েছে। আমি আব্বুকে জানিয়েছি যে তুই আমার কলেজেই পড়িস, সো তিনি তোর সাথে দেখা করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো তোর বাসা চিনি না। সমস্যা নেই, আমি ঠিকানা ইনবক্স করছি, তুই চলে আয়। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে নাদিয়া দেওয়া ঠিকানা মতন ওর বাড়িতে চলে গেলাম। গিয়ে ওর আব্বুর সাথে দেখা করলাম। উনি আমাকে অনেক আগে থেকেই চিনেন, শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে চিনেন। বাবা কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আপনি? এই তো বাবা, আল্লাহ রেখেছে। আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি নাদিয়ার কলেজেই পড়ো। জি আঙ্কেল। যাক, তাহলে ভালোই হয়েছে। শোনো, তোমায় ডেকেছি বিশেষ একটা কারণে। বাবা, আমি একটা অনেক বড় টেন্ডার নিয়েছি, কিন্তু সেখানে কিছু ছেলে অনেক হট্টগোল করেছে তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য। ছোটোখাটো অ্যামাউন্ট হলে আমি দিয়ে দিতাম, কিন্তু তারা যে বড় অ্যামাউন্ট দাবি করেছে, তাদের চাহিদা পূরণ করতে গেলে আমার আর কিছুই থাকবে না। তাই তোমার সাহায্য প্রয়োজন আমার। বাবা, তুমি কি একটু বিষয়টা দেখবে? আঙ্কেল দেখা তো চায়, তবে আমি ওসব পথ ছেড়ে দিয়েছি বহু আগেই। বাবা প্লিজ না করো না, তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউ নেই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি দেখব। আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ বাবা। আর আমি তোমার বাবার সাথে একটু কথা বলবো নাদিয়াকে নিয়ে। আমি চাই আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিতে। আমার পাশে নাদিয়া বসা ছিল, সে হা করে তাকিয়ে আছে তার বাবার দিকে। বাবা, তুমি এসব কি বলছো? নিজের কানেই তো শুনেছিস যে কি বলেছে। আঙ্কেল প্লিজ ওসব করতে যাবেন না। আমি বিয়ে শাদী নিয়ে একদম ভাবিনি এখনো। আর তাছাড়া নাদিয়াকে বিয়ে, সে আমার বহু আগের ফ্রেন্ড, তাকে কখনো ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবে ভাবতে পারবো না। আমার কথা শুনে নাদিয়ার বাবার চোখ মুখ কালো করে ফেললো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার মতের উপরে আমি কোনো কিছুই বলবো না। ধন্যবাদ আঙ্কেল। আর একটা রিকোয়েস্ট, আমার বাবার কানে যেন না যায় যে আমি কোথায় আছি আর কোথায় পড়াশোনা করছি। আচ্ছা ঠিক আছে। নাদিয়ার বাবার সাথে আর কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। দিনটা এভাবে কেটে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে আসার সময় নাদিরা আর আমি একই সাথে এসেছি। সে আসার আগে আমি ফোন দিয়ে 3 রাস্তার মোড়ে আসতে বলে, তারপর দুজন একসাথে কলেজে আসি। কলেজে এসে দুজন আলাদা হয়ে যায়, কারণ তার একটা এক্সট্রা ক্লাস আছে। সে চলে যায় ক্লাস করতে। এদিকে আমি ক্লাসরুমের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে বসে আছি। ক্লাস শুরু হতে আরও বেশ কয়েক মিনিট বাকি, কিন্তু হুট করে মায়া কোথা থেকে যেন আমার সামনে আসে। কি রে ছোট লোক, তুই থানা থেকে ছাড়া পেলে কি করে? আমার তো কোনো দোষই নেই, তাই থানাওয়ালারা আমার ছেড়ে দিছে। তোর দোষ নেই কি আছে সেটা তুই পরে টের পাবি। আর আমি শুনেছি তোকে নাকি ছেলে পেলে গিয়ে ছুটিয়ে এনেছে থানা থেকে। কিসের এত ছেলে পেলে তোর? আমার তো মনে হয় ওসব ছেলে পেলে তোর সাথে বস্তিতেই থাকে। শোন, ওসব বস্তির ছেলে পেলে তোকে আমার বাবার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই অপেক্ষা কর খালি, আজ বাবা তোকে এসে সকলের সামনে ঘাত ধরে হেসকে টেনে নিয়ে গিয়ে লকআপে ঢুকাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার জন্য অপেক্ষা করব। তারপর মায়া মুখ বাঁকিয়ে চলে গেল। আমি চুপচাপ সেখানে বসে আছি। একটু পরে ক্লাসে ঘন্টা দিল, আর আমি সাথে সাথে দৌড়ে ক্লাসে চলে গেলাম। আর রাফি আজ দেরি করে এসেছে, তাই আমার পাশে সিট পাইনি। একটু দূরে বসেছে সে আমার। এদিকে স্যার ক্লাস করাচ্ছে, আমি স্যারের লেকচার মন দিয়ে শুনছি। ঠিক তখনই হুট করে কয়েকজন পুলিশ ক্লাসের মধ্যে ঢুকে পড়লো। তারপর তারা আমাকে টান্ডা দিয়ে ক্লাসরুম থেকে বাইরে নিয়ে যায়। পুরো ক্লাসে একটা বিদ্যুতের রোল পড়ে যায়। স্যার ক্লাস করানো অফ করে দেয়। সবাই পুলিশগুলোর দিকে তাকিয়ে আছে। এদিকে আমাকে বাইরে নিয়ে যেতেই দেখলাম একটা পুলিশের গাড়ি দাঁড় করানো। মায়া, এই ছেলেটা নাকি? হ্যাঁ বাবা, এই ছেলেটা। মায়ের কথা শুনে বুঝতে বাকি রইল না যে তার সাথে দাঁড়িয়ে থাকা লোকটা তার বাবা। এই বেটা, অনেকবার বেড়েছিস তুই। অনেক কয়টা পাখনা গজিয়েছে নাকি তোর শরীরে? আজ তোর শরীরে সব কয়টা পাখনা আমি ভেঙে দিব। স্যার, আমার দোষটা কি?
তুই আমার মেয়ের সাথে বেদবি করেছিস, আমার মেয়ের মুখের উপর নাকি কথা বলেছিস, সেটাই তো দোষ। স্যার, বেয়াদবি তো করিনি, তবে মুখের উপরে কথা বলেছে, কিন্তু এটার জন্য যে জেল হাজত হয় তা জানা ছিল না। বেদব ছেলে, তুই তো দেখি মুখের উপর কথা বলছিস। বলে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আমার গালে। এই বেটাকে ধরে নিয়ে গাড়িতে ঢোকা, বেটাকে আজকে অনেক কিছুই বোঝানোর আছে। মায়ের বাবার কথা মতো পুলিশগুলো আমার ধরে নিয়ে গাড়িতে বসালো। আমি মনে মনে বলছি, এই থাপ্পড় তোর কাল হয়ে দাঁড়াবে। এই কথা বলতে না বলতেই এমপির গাড়ি হাজির। এমপি সাহেব গাড়ি থেকে নেমেই মায়ের বাবার কলার ধরে ফেললো। এই চামচার বাচ্চা, তোর কত বড় সাহস যে তুই এই ছেলের গায়ে হাত দিস? স্যার, সে আমার মেয়ের সাথে বেদবি করেছে। তোর বেয়াদবির গোষ্ঠী মারি। বলে পা থেকে জুতা খুলে মায়ের বাবার মুখে ঠাস ঠাস করে অনেক কয়টা বাড়ি লাগিয়ে দিল। এমপির কাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে ওনার দিকে। সবকিছু যেন মাথার উপর দিয়ে গেল। সামান্য একটা ছেলেকে আটক করার কারণে এমপি এসে পুলিশ অফিসারগুলো জুতো দিয়ে মারছে। এই যেন ভয়ঙ্কর ব্যাপার ঘটে গেল। এমপি পুরো রেগে মেগে আগুন। মায়ের বাবা নিচের দিকে তাকিয়ে আছে লজ্জায়। এই জানোয়ার, তোদের কথা কি কানে যায়নি? তোরা ওকে এখনো কোন সাহসে গাড়িতে উঠিয়ে রেখেছিস? পচির মতো জুতার বাড়ি খেতে না চাইলে নামা তাড়াতাড়ি, ওকে গাড়ি থেকে নামা। এমপির কথা শুনে পুলিশগুলো তাড়াতাড়ি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিল। গাড়ি থেকে নামানোর সাথে সাথে এমপি দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। ভাই, ওসির ভুল হয়ে গেছে, প্লিজ ওসিকে মাফ করে দেন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। ক্ষমা তো আমি বুঝি না, আমি এসব হাঙ্গামাতে নেই। সো তাড়াতাড়ি সবাই এখান থেকে গাড়িটি গোল করে পালান। আমি 1 থেকে 3 ঘন্টা আগেই এমপি আর ওসি দুই এখান থেকে হাওয়া হয়ে যায়। এবার সবাই যেন বিস্ময় খেয়ে যায়। কে এই ছেলে যার কথায় এমপি পর্যন্ত জায়গা ত্যাগ করলো? পাশে মায়া দাঁড়িয়ে ছিল। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় যেন তার সামনে আজরাইল দাঁড়িয়ে আছে। মায়ের বাবার কাজবাদ দেখে পুরো মাথা বিগড়ে আছে। ইচ্ছে করছিল কয়েকটা ঠাটিয়ে চলাগাতে, কিন্তু নিজেকে শান্ত রাখলাম, কারণ এমনিতে এমপি সাহেব এসে সবার কপালে চোখ উঠিয়ে দিয়েছে। এদিকে তার উপরে যদি আমি কিছু করি তাহলে সেটা একটা বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই নিজেকে সামলে নিলাম। সবাই এখনো চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে, তাই আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম ক্লাসে। পুরো ক্লাস স্তব্ধ হয়ে আছে। ওদিকে মায়া এখনো সেই জায়গাতে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোক, তোকে আমি দেখে ছাড়বো। আমার বাবাকে অপমান করা, এটার করার প্রতিশোধ আমি নিব। কিন্তু ওকে বাঁচাতে এমপি সাহেব কেন আসলো কলেজে? না, এটা হয়তো কোনো কাকতালীয় ব্যাপার হবে। আর না হয় এই ছেলে হয়তো এমপির উপকার করেছিল কোনো সময়, না হয়তো এমপির ছেলে পেলে। কিন্তু আমি তো তাকে কেলিয়েই ছাড়বো। মায়ার কতটুকু ক্ষমতা সেটা তুই সুযোগ মতোই দেখে নিতে পারবি। আর তোর মতন ছোট লোক সাহায্য করতে আমার বেশি সময় লাগবে না, খালি সময়ের অপেক্ষায় আছি। আমি ক্লাসে বসে আছি। স্যার বা লেকচার দিতে শুরু করলো, কিন্তু ক্লাসে কারো মন নেই। সবাই আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে, বিশেষ করে রাফি। দেখতে দেখতে স্যারের ঘন্টা শেষ। ঘন্টা শেষ করে স্যার রুম থেকে বের হতে না হতেই সবাই আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আর রাফিও আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। এ আকাশ, তোমাকে বাঁচানোর জন্য এমপি সাহেব কেন আসলো রে? তুমি কি সত্যি করে বলো তো? রাফির প্রশ্ন শুনে কি বলবো মাথায় কাজ করতেছে না। সবকিছু যেন আউলে যাচ্ছে। তা কোনো একটা মিথ্যা বানিয়ে বলে দিলাম। একটা সময় ওনার দলের ছেলেপেলের সাথে কাজ করতাম, তাই উনি আমাকে বাঁচাতে এসেছেন। কিন্তু তাই বলে তোমার কথা মতো তারা চলে যাবি? আরে সেটা হয়তো ভালোবাসার খাতিরে করেছে। ওহ, তাহলে ঠিক আছে। সবাই আবার শান্ত হয়ে গেল আমার মিথ্যা শুনে। কিন্তু আসল ঘটনা কি সেটা হয়তো আমিই জানি। যাক, পরিস্থিতি সামলেছে, এটাই অনেক। দেখতে দেখতে সবকটা ক্লাস শেষ করে ফেললাম। ক্লাস শেষে রাফি আর আমি একসাথে ক্লাসরুম থেকে বেরোচ্ছি। তখন দেখি ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে নাদিয়া। এই আকাশ, একটু এক পাশে আয় তো, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আচ্ছা রাফি, তুমি ক্যান্টিনে গিয়ে বসো, আমি নাদিয়ার সাথে কথা শেষ করে আসতেছি। আচ্ছা। নাদিয়া আর আমি একপাশে চলে এলাম কথা বলার জন্য। হ্যাঁ বল, কি বলবি? আকাশ, আর একটু হলেই তো আজ ধরা খেয়ে যেতিস। হ্যাঁ রে, আর একটু হলে সবকিছু ফাঁস হয়ে যেত। সবকিছু এমপি সাহেবের কারণে হয়েছে। কিন্তু উনি খবর পেল কি করে রে? তা আমি জানি না, কিন্তু হয়তো কোনোভাবে খবর পেয়েছেন তিনি, তাই ছুটে এসেছেন। হ্যাঁ, সেটাই হবে। আচ্ছা শোন, তুই একটু সামলে থাক। তুই যেহেতু নিজের আড়াল রাখতে চাইছিস, তাহলে নিজেকে গুটিয়ে রাখাই ভালো। হ্যাঁ ঠিকই বলছিস। আচ্ছা চল এবার ক্যান্টিনে চল, আর রাফি আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল। নাদিয়াকে নিয়ে ক্যান্টিনে চলে এলাম। তারপর অনেকটা সময় বসে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। তারপর নাদিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাফিও তার বাসার উদ্দেশ্যে চলে যায়। এভাবে কলেজ বাসা করতে করতে কয়েকটা দিন কেটে যায়। এর মধ্যে একটি জিনিস লক্ষ্য করলাম, আমরা তিনজন যখন বসে আড্ডা দিই তখন মায়া আমাদের আশেপাশে ঘুরঘুর করে। একদিন এইভাবে ক্লাস শেষে আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখন মায়া এসে আমার গা ঘেঁষে বসেছে। এই, আপনি এখানে কেন? ইচ্ছে হয়েছে এসেছি। আপনার ইচ্ছে হলে সেটা অন্য জায়গা, কিন্তু আমার সাথে কেন বসতে হবে আপনার? বললাম তো আমার ইচ্ছা, তোর সাথে বসতে ইচ্ছে হয়েছে তাই এসে বসে পড়েছি।
কি নেশা টেশা করে এসেছেন মনে হয়, নাকি অন্য কিছু প্ল্যান চলছে? যেখানে আমার মতন ছোট লোককে আপনার দুই চোখে সহ্য হয় না, সেখানে আমার পাশে এসে বসার ইচ্ছে জেগেছে আপনার। ব্যাপারটা কেমন অদ্ভুত, তাই না? আকাশ, আমি এমনিতেই এসে বসেছি তোমার পাশে, আমার ভেতর কোনো মতলব নেই। আপনার কথা মোটেও বিশ্বাস করি না আমি। সো চলে যান এখান থেকে। না, আমি কোথাও যাব না, আমি তোর পাশেই বসে থাকবো। মায়ের কথা শুনে মেজাজ চটে যাচ্ছে, তাও নিজেকে সামলে নিয়ে নাদিয়াকে বললাম, চল তো এখান থেকে, আমরা অন্য কোথাও গিয়ে বসবো। হ্যাঁ চল। নাদিয়া আমি রাফি উঠে আসতে ধরলাম, ঠিক তখনই মায়া আমাকে খামছে ধরলো। এই, তুই কোথাও যাবি না, আর এখান থেকে এক পাও নড়াচড়া করবি না তুই। কিন্তু কেন? আমি আপনার কথা কেন শুনবো? কারণ তুই আমাকে ভালোবাসতে, তাই শুনবি। মায়ের কথা শুনে চরম লেভেলে হাসি চলে আসলো। হাসালেন আপনি? শোনেন, ভালোবাসতাম ঠিক, কিন্তু এখন তো ততটাই ঘৃণা করে আপনাকে। আপনার মতো মানুষ ভালোবাসার যোগ্য না। সো চললাম আমি, এই বলে ঝাটকা দিয়ে মায়া থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তারপর সেখান থেকে চলে আসলাম। যত সব ছাগল পাগলে পাল্লে পড়তে হয় আমাকে। এদিকে মায়া ঠায় সেখানে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে, কিন্তু কেন কান্না করেছে সে নিজেও জানে না। সে আমার উপরে ক্ষিপ্ত আছে ঠিকই, কিন্তু হুট করে তার মন কেমন যেন বেফাস একটা বায়না করে বসে যে আমার কাছে গিয়ে বসে থাকতে, আমার সাথে গিয়ে কথা বলতে। আমার প্রতি কেমন জানি একটা দুর্বলতা কাজ করছে মায়ার। আমি জানি না যে আমার মন হঠাৎ করেই কেন এমন বায়না করলো, তবে সত্যিই কোনো উদ্দেশ্য ছাড়া আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দূরে ঠেলে দিলি, আমাকে অপমান করলি। তুই এসব করে সত্যিই তোর পাপের পাল্লা ভারী করলি। আমাকে অপমান করা আর আমার বাবাকে অপমান করার শোধ আমি সময় মতো নিয়ে নিব। আর বিশেষ করে তুই নাদিয়া মেয়েটার সাথে চলাফেরা করিস, সেটা দেখলেও আমার কেমন যেন গা চলে। ইচ্ছে করে তোকে বুকের ভেতর লুকিয়ে রাখি, কারোর সাথেই তোকে কথা বলতে না দেই, কিন্তু তুই ওই বেয়াদব মেয়ে নাদিয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিস। ওই মেয়েকেও আমি ছাড়বো না, তোদের দুটোকেই আমি শেষ করে দিব। আমার মন যখন তোকে একবার কাছে নিয়েছিল, তাহলে তুই আমার ব্যবহার করার জিনিস, আর আমি আমার ব্যবহার করার জিনিস কাউকেই দেই না, কাজ শেষে ছুঁড়ে ফেলে দেই। তাই তোকেও ছুঁড়ে ফেলে দেব। আমার জিনিসের উপর অধিকার শুধু একমাত্র আমারই থাকবে, যা আমি ব্যতীত অন্য কারো নয়। মা এসব বলছে আর ফুসিয়ে ফুসিয়ে কান্না করছে। এদিকে আমি, নাদিয়া আর রাফি অন্য জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম। আকাশ, সত্যি মায়া মেয়েটার মাথায় হয়তো প্রবলেম আছে। নাদিয়া, হয়তো থাকতে পারে, কিন্তু আমি শিওর নেই। তবে যেটা শিওর তা দিয়ে বলতে পারি যে মেয়েটা আমাকে দেখে জেলাস হয়। তা আমিও দেখে লক্ষ্য করছি। আচ্ছা চল, এখন এসব বাদ দিয়ে ওঠা যাক। তোর তো আবার আজকে আমার সাথে একটা জায়গা যাওয়ার কথা। হ্যাঁ চল। নাদিয়ার সাথে চলে এলাম। আর একটা জায়গায় কাজ আছে বলতে, নাদিয়া বাসায় আজ আমার দাওয়াত। রাফির সামনে থাকায় সেই কথাটা অন্যভাবে ঘুরে বলেছি। আর নাদিয়ার বাসায় দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তার বাবার সমস্যাটা আমি সমাধান করে দিয়েছি, তাই তিনি আমাকে দুপুরে খাবারের জন্য বলেছেন। নাদিয়া আর আমি গাড়ি করে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তাদের বাসায় গিয়ে দেখি শানদার আয়োজন করা হয়েছে খাবারের। সারাটা দুপুর নাদিয়ার বাসাতেই ছিলাম, খাওয়া দাওয়া করছি। তারপর বিকেলে চাটা খেয়ে নিজের বাসায় এসেছি। দিনটা বেশ ভালোই কেটেছে। সেখান থেকে এসে রাতেবেলা একটু পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা উঠে কলেজে চলে গেলাম। কলেজে প্রবেশ করতেই মায়া আবার কলার টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। মায়ের কাণ্ড দেখে আমি পুরো অবাক। এই ছোট লোক, তোকে শেষবারের মতো বলছি, আমি চাই তুই আবার আমার সাথে আগের মতো চলাফেরা কর, আবার আগের মতো করে ভালোবাস, আর ওই মেয়ের থেকে দূরে থাক, কারণ ওই মেয়েকে তোর পাশে দেখলে আমার কেন জানি সহ্য হয় না। আপনার মতো অহংকার মেয়ের সাথে কোনোদিন ভালোবাসা নামক শব্দ যায় না। সো আপনার সাথে কোনোদিনই আর কোনো কিছু হবে না। এই বস্তির ছেলে, শুনে রাখ, তাহলে তোর মরতে হবে। অনেক অহংকার এসে গেছে তোর মাঝে। নামি দামি কলেজে পড়ে তুই যে বস্তির ছেলে সেটা ভুলেই গেছিস, তাই সেটা তোকে মনে করিয়ে দেবো এবার। আর ছাড়েন তো, আপনি যা পারেন গিয়ে করেন। আপনার এসব হুমকি টুমকিতে আমি ভয় পাই না। আমিও দেখবো কতদূর কি করতে পারেন আপনি। এবার চললাম বলে মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে এলাম। তারপর সোজা ক্লাসে এসে বসে আছি, কিন্তু মা এখনো ক্লাসে আসেনি। দূর, সে না আসলে আমার কি? না আসলে না আসুক, কপাল পোড়া গেলে তার যাবে, আমার নয়। আমার মতো আমি থাকবো। ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। আমি আর রাফি। নাদিয়া হয়তো ক্যান্টিনে অপেক্ষা করছে আমাদের জন্য। ক্যান্টিনটা কলেজের সামনে বরাবর রাস্তার ওপাশে। কলেজের গেট দিয়ে অতিক্রম করে যে না ক্যান্টিনের দিকে যাব, তখন থেকে মায়া অনেকগুলো ছেলেপেলের সাথে দাঁড়িয়ে আছে। সে আমায় ছেলেগুলোকে দিয়ে আঙ্গুল দেখিয়ে দিল। এই যে এই ছেলেটা, তাকে আপনাদের মারতে হবে, একদম পুরোপুরি মেরে ফেলবেন তাকে। মায়া শহরে অনেক কয়টা মাস্তানকে ভাড়া করে আনে আমাকে মারার জন্য। ছেলেগুলোর লিডার যে আছে সে ছেলেপেলেকে বলে, এই মালটাকে তাড়াতাড়ি উঠে নিয়ে আয়, ওর কাহিনী তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। ছেলেপেলেগুলো লিডারের কথা মতো আমাকে আর রাফিকে তুলে নিয়ে যায়। কিন্তু অবাক করা কাণ্ড তখনই ঘটে যখন লিডার আমাকে দেখে ঠাস করে মায়ের গায়ে একটা কষে থাপ্পড় লাগিয়ে দেয়। মা থাপ্পড় খেয়ে তার ভাড়া করা লোকের দিকে থয়ে তাকিয়ে আছে।
এই বেদব মেয়ে, তুই কাকে মারার জন্য আমাদেরকে ভাড়া করেছিস? তুই কি জানিস যাকে মারার জন্য আমাদের তুই ভাড়া করেছিস সে কোনো সাধারণ মানুষ না? মানে কি ভাইয়া? ও কে তাহলে যে আপনারা এত ভয় পাচ্ছেন এই বস্তির ছোট লোকটাকে? আবার কয়েকটা থাপ্পড় পরে মায়ের গালে। সম্মানের সাথে কথা বলছি, ভাইয়ের নামে একটা বাজে কথা বললেও সোজা কবরে পাঠিয়ে দিব তোকে। বদমাস মেয়ে, তুই তো আজ আমাদের সবাইকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলি পুরো। তুই আজরাইলকে মারার জন্য মানুষ ভাড়া করে নিয়ে এসেছিস ফাজিল মেয়ে। ওনাকে আমরা কেন, আমাদের মতন হাজারটা গুণটা একসাথে আসলেও ওনার কিছুই করতে পারবো না। বেদব মেয়ে, ইচ্ছা করছে তোকে মেরে এখানে রক্তাক্ত বানিয়ে দেই। মায়া ওদের কথা শুনে থতমত খেয়ে যায়। কে এ আকাশ, আর কিসে এত পাওয়ার? অন্যদিকে লিডার দৌড়ে এসে আমার পায়ের উপরে হুমড়ে খেয়ে পড়ে। এই দৃশ্য দেখে আশেপাশে যত ছাত্রছাত্রী ছিল তাদের সবার চোখ জোড়া গোলক ধারার মতো ঘুরপাক খেতে থাকে। আজকের পর যেন তোদেরকে আর আমার চোখের সামনে না রাখি। আর তোরা টাকা লোভে যাকে মারতে চলে আসছিস, তোদের মতো কি বিবেক বিবেচনা বলতে কিছুই নেই? ভাই, সত্যিই আমাদের ভুল হয়ে গেছে। আজকের পর কোনোদিন আর এসব কাজকর্ম করব না। হ্যাঁ যা, আমার চোখের সামনে থেকে যা। আমার কথা শুনে লিডার মাঠে থেকে উঠে দাঁড়ায় আর তার দলবল নিয়ে হাঁটা দেয়। কিন্তু কি মনে করে যেন লিডার আবার পিছনে ফিরে আসে। এই ঢামাগি মেয়ে, শুনে রাখ, তুই যদি ভাইকে মারার জন্য আর কোনো চক্র পাকিয়েছিস তাহলে ধরে রাখ সেটাই তোর শেষ দিন। আর একটা কথা বলেছিলে যে ভাই বস্তির ছেলে, শুনে রাখ, ভাই এমন একজন মানুষ যার বাসার কাজের মেয়ের যোগ্যতাও তোর নাই। তোর বাবার মতন ওসি ভাইয়ের পকেটে হাজারখানে থাকে। সব ভবিষ্যতে কিছু করার আগে ভেবে চিন্তে করবি। চললাম এবার। ভাড়া করা মাস্তান সব কটা চলে যায়। এদিকে সবাই আমাদেরকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে, বিশেষ করে মায়া। মায়া ভয়ে পুরোপুরি চুপসে আছে। কে এই ছেলে? কিসের এত ক্ষমতা তার, যার সাথে কেউ টক্কর দিতে চায় না, সবাই উল্টো রাস্তা ধরে? না, এই ছেলের হিস্ট্রি জানতে হবে আমার। এই দেবাঙ্গি মেয়ে, দেখলি তো খেলা কাকে বলে? শোন, তোর মতো সাধারণ উচির মেয়ে আমার কিছু করতে পারবে না। আমি এমন গভীর জলের মাছ যে গভীরে তো জাল পর্যন্ত পৌঁছায় না। আর আমাকে ধরবে কি? সে এখনো সময় আছে, ভালো হয়ে যা। না হয় এমন শাস্তি করবো তোকে, এরপর কোনোদিন কাউকে মুখ দেখানোর মতো ক্ষমতা থাকবে না। এগুলো রাফিকে নিয়ে ক্যান্টিনে চলে গেলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি জানি সবাই মনে একটা জিনিসকে ঘুর পাকাচ্ছে, কিন্তু কেউ আমার সামনে এসে জিজ্ঞেস করার মতো সাহস করতে পারছে না। ক্যান্টিনে গিয়ে দেখি নাদিয়া বসে আছে। আকাশ, মানুষ মনে হয় তোকে শান্তি মতো থাকতে দিবে না। হ্যাঁ রে, তাই তো দেখছি। যত চেষ্টা করছি ভালো থাকার, কিন্তু মানুষ এসে আমাকে উস্কে দিবেই। হয়েছে, থাক, আর মাথা গরম করতে হবে না। যা হয়েছে হয়েছে, আর বাকি কিছু হলে সেটা সময়ে দেখা যাবে। এখন সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেল। হ্যাঁ ঠিক বলেছিস। নাদিয়ার সাথে কথা বলছিলাম, কিন্তু রাফি পাশ থেকে আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ, কিছু না মনে করলে একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। তুমি কে সত্যি করে বলো তো? তোমাকে দেখতে তো সাধারণ মানুষ এই মনে হয়, কিন্তু আজ 2 দিন ধরে চোখের সামনে যা দেখছি তাতে তো তোমাকে আমার অস্বাভাবিক কেউ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন তোমার এই চেহারাটা নকল, এই চেহারার পিছনেও কেউ একজন লুকিয়ে আছে। রাফি, এখন সব কথা বাদ দাও। সময় পেলে সবই জানতে পারবে আমি কে। আচ্ছা ঠিক আছে। তারপর নাদিয়া, আমি, রাফি নিজের মতো কথা বলা শুরু করলাম, কিন্তু মানুষের চোখ এখনো বন্ধ হয়নি। সবাই বাঁকা চোখে আমাকে দেখছে। দূর দেখলে দেখুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার মতো নর্মাল থাকার ট্রাই করলাম, কিন্তু মায়া সেটা আমায় থাকতে দিল না। সে হঠাৎ করে কেবিনের মাঝে এসে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি না জেনে তোমার সাথে উৎসব করেছি, আমি না জেনে তোমাকে বস্তির ছেলে বলে অপমান করেছি। আমি তার জন্য ক্ষমা চাইছি। তবে এখন তোমার বিষয় নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। তুমি যে হও, তোমাকে আমার চাই। কিন্তু আমার তো আপনাকে চাই না, আর আমি তেমন কেউ না। আমি বস্তির ছেলে। সো নিজেকে গুটিয়ে রাখুন আমার থেকে। তোর না চাইলে নাই, কিন্তু আমার তোকে চাই তো চাই। সরি, আমি আপনার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুই রাখবি, তোর ঘাড়ে রাখবে। কি তুই একটা গুন্ডা এসে আমাকে হুমকি দিয়েছে বলে নিজেকে অনেক বড় লোক ভাবিস, তাই না? না, আমি তো নিজেকে কিছুই ভাবছি না। তাহলে সম্পর্ক রাখতে সমস্যা কোথায় তোর? না, আমার মতো তোর মাঝে অহংকার এসে গেছে। এমনটা যদি হয় তাহলে কিন্তু অনেক খারাপ হবে। তুই যেই হোস না কেন, আমার থেকে উচ্চ বংশের নয় তুই। আর মাথায় রাখিস, আমার বাবা থানার ওসি। মার কথা শুনে পাশ থেকে নাদিয়া হেসে উঠল। এই মেয়ের বংশে আর বাবার পাওয়া নিয়ে যখন এতই বড়াই, তাহলে ওর মতো ছেলের পেছনে পড়ে আছো কেন? নিজের মতো থাকলেই তো পারো। এই মেয়ে, তুই কোনো কথা বলবি না। তুই যত সব নষ্টের মূল, তোর জন্যই সব হয়েছে। তুই আর ব্রেন ওয়াশ করছিস। মুখের ব্যবহার ঠিক করেন। না, আমি মুখের ব্যবহার ঠিক করব না। আমি বলেছি তো যে আমার তোকে চাই। এই নাদিয়া, চল তো এখান থেকে।
ওর মতো ফালতু মেয়ের সাথে কথা বলা বেকার। হ্যাঁ চল। মায়াকে রেখে আমি, নাদিয়া, রাফি তিনজন হাঁটা দিই। আকাশ, আমি কিন্তু তোকে শেষ করে দিব বলে দিলাম। তুই এখান থেকে এক পাও নড়বি না। যা পারেন করেন, মেয়েটা আসলে মাথা খারাপ। ক্যান্টিন ছেড়ে আমাদের মতো আমরা চলে আসতে ধরলাম। ঠিক তখন মায়া পিছন থেকে দৌড়ে এসে আমার মাথায় গ্লাস দিয়ে সজোর একটা বাড়ি লাগিয়ে দেয়। সাথে সাথে গ্লাসটা ফেটে টুকরো টুকরো হয়ে যায়। মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। মায়ের কাণ্ড দেখে থ হয়ে দাঁড়িয়ে আছি। পাশ থেকে নাদিয়া চেঁচিয়ে উঠলো, এই বিয়াদব মেয়ে, তুই এটা কি করলি? ওর এমন অবস্থা দেখিয়েছি। সে নিজেকে অনেক বড় কিছু ভাবছিল, কিন্তু সত্যিকার অর্থে সে আমার পায়ের সমানও না। তারপরে অনেক অহংকার এসে গেছে তার মধ্যে, তাই তাকে তার অবস্থানটা দেখিয়ে দিলাম। এবার শান্তি লাগছে। এই বিয়াদব মেয়ে, তুই নিজেকে অনেক বড় কিছু মনে করিস? হ্যাঁ, তুই জানিস এই আকাশ মাহমুদ কার ছেলে? নাদিয়া আমার পরিচয় বলতে যাবে, ঠিক তখনই আমি নাদিয়ার মুখ চেপে ধরি। নাদিয়া, বাদ দে, ওর সাথে কোনো কথা বলে লাভ নেই। আজকে উত্তরটা না হয় আমি সময় মতো দিয়ে দিব। এখন চল এখান থেকে। আরে এই বেয়াদব মেয়ে, সে কে? তাকে আমি ভালো করেই চিনি। তাকে আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। সে একটা বস্তির ছেলে। তার বাবাও হয়তো বস্তির কোনো দিনমজুর, আর সে হয়তো দলবল করে কিছুটা নাম কামিয়েছে, তাই তাকে ছেলে পেলে মারতে আসে না। কিন্তু শোন, এসব পাওয়ার আমার সামনে চলবে না। একদম বাবাকে বলে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। মায়া আমায় এবং নাদিয়াকে এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু আমরা কোনো রিয়াকশন করছি না। তাড়াতাড়ি সেখান থেকে জায়গা ত্যাগ করলাম। আকাশ, তুই আসলে পাল্টে গেছিস। ওকে ওর জায়গাটা একটু দেখিয়ে দেওয়া উচিত ছিল। তোর আসল পরিচয়টা দিলে তার অহংকার উল্টো রাস্তা ধরে পালিয়ে যেত, কিন্তু তুই দিতে দিলি না। নাদিয়া, সবকিছু সব জায়গায় বলতে হয় না। সময় আসলে সে নিজেই জেনে যাবে আমি কে। তখন তার সমস্ত অহংকার ধুলে মিশে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বেয়াদব মেয়েটা কি অবস্থা করেছে তোর মাথার? আজ তো একটা জানোয়ার, আসলে সেই মেয়েই। চল তোকে হসপিটালে নিয়ে যাই। নাদিয়া আমার মাথায় হাত দিয়ে চেপে ধরে রেখেছে। তারপর রাফি আর সে মিলে আমার একটা হসপিটাল নিয়ে গেল। মাথা অনেক কয়েক কাঁচের টুকরো ঢুকে গেছে। ডক্টর সেগুলো বের করে ব্যান্ডেজ করে দিল। এসব করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। আসলে মেয়েটা সাইকো। না হয় এত কিছুর পরেও আমাকে মারার সাহস করতে পারতো না। বাসায় এসে বিছানায় শুয়ে আছি। 100 রাত হয়ে গেল। রাতের বেলা বিছানা থেকে উঠে খেয়ে নিলাম। আবার পরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলায় ঘুমটা ভাঙলো 10টায়। উঠে দেখি কলেজ টাইম পার হয়ে গেছে। এছাড়া আজ এমনিতেই কলেজে যাব না। শরীরের অবস্থা 12টা। সেখানে কলেজে কি হবে? তবে নাদিয়াকে একটু ফোন করে বলে দেই যে আজকে কলেজে যাব না। অবশ্য না গেলে সে বুঝতে পারবে কেন কলেজে যায়নি। না, তাও জানিয়ে দিই। ফোনটা হাতে নিয়ে নাদিয়াকে ফোন দিব। তখনই দেখি নাদিয়ার 25টা মিস কল। ও আল্লাহ, এত কল দিয়েছে সে। সাথে একটা মেসেজও আসে, তুই তাড়াতাড়ি কলেজে চলে আয়। এদিকে একটা ঝামেলা পেকে গেছে। নাদিয়ার আমার মেসেজ দিকে তাড়াতাড়ি শার্ট গায়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি 15 থেকে 20টা বেশি গাড়ি মাঠে দাঁড়িয়ে আছে। আর্মি, পুলিশ আর বড় বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে। সাথে মায়ের বাবাও রয়েছে। এদিকে ক্লাস পুরোপুরি বন্ধ করে দিয়েছে শিক্ষকরা। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। ছাত্র শিক্ষক কেউ বাদ নেই। সবাই চুপচাপ হয়ে আছে একদম। আমি ধীরে ধীরে সবার সামনে এগিয়ে গেলাম। মনের মধ্যে কেবল একটা কু ডাকছে, কিছু তো একটা হয়েছে কলেজে। ধীরে ধীরে সামনে যেতে দেখি সবার ভিড়ের মধ্যে একটা চেনা মানুষ চেয়ার নিয়ে বসে আছে। আমি লোকটাকে দেখে পুরো অবাক। লোকটা আর কেউ নয়, তিনি হলেন আমার বাবা আফজাল সাহেব। তিনি এখানে কেন? আমি তাড়াতাড়ি পিছনের দিকে হাঁটা দিলাম। ঠিক তখনই সেই চিরচেনা কণ্ঠে ডাক দিল, এই ছেলে, কোথায় যাচ্ছিস? আমি চুপচাপ জায়গার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। আর লোকটা চেয়ার থেকে উঠে এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। এই ছেলে, তুই এত পাষাণ কেন রে? তুই আমাদের ছেড়ে কি করে এত দূরে চলে গেলি? চুপচাপ মতো মতো দাঁড়িয়ে আছি। কি বলবো ভেবে পাচ্ছে না। মুখের বলি যেন মুহূর্তের মধ্যে কোথাও উদা হয়ে গেছে। এদিকে কলেজে সবার হুশ যেন উড়ে গেছে। আফজাল সাহেব আমাকে জড়িয়ে ধরেছে দেখে, কারণ আফজাল সাহেব শহরের নামকরা পলিটিশিয়ান এবং এশিয়ার মধ্যে টপ বিজনেসম্যানের লিস্টেও রয়েছেন। এনার মতো একজন ব্যক্তি কিনা আমার মতো ছেলেকে জড়িয়ে ধরেছে, সেটা ভেবে অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক তখনই তিনি আমার ছেড়ে দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আপনারা হয়তো কেউ এই ছেলেকে ভালো করে চেনেন না, কারণ আমি যতদূর জানি সে কখনো নিজের পরিচয় দেবে না, তাই তার পরিচয়টা আমি দিয়ে দিচ্ছি। এই আকাশ মাহমুদ হচ্ছে আমার একমাত্র পুত্র সন্তান, যে কিনা ছদ্মবেশ ধরে এই কলেজে এতদিন পড়ালেখা করে আসছে। আফজাল সাহেবের মুখে এমন কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। সবাই হা হয়ে তাকিয়ে আছে বাপ ছেলের দিকে। বিশেষ করে মায়া আর তার বাবা যেন পায়ের নিচ থেকে পুরোপুরি মাটি সরে গেছে। তারা যেন সাপের 5 পা দেখেছে, এরকম চমকে উঠেছে। আমি চুপচাপ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। আমার পরিচয় পেয়ে কলেজের প্রিন্সিপাল জোরে চেঁচিয়ে উঠল, কি আকাশ মাহমুদ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ মাহমুদ আমার একমাত্র পুত্র সন্তান। স্যার বিশ্বাস করেন, আমি যেন নিজের কানে বিশ্বাস করতে পারতেছি না আপনার কথাগুলো।
এই ছেলে কলেজে একদম সাদাসিধে হয়ে চলতো, সেই ছেলে কিনা শহরের টপ বিজনেসম্যানের ছেলে। সেটা আপনি না, কারোরই বিশ্বাস হবে না। কারণ তাকে আমি বলেছিলাম যে সে কোনোদিন মানুষ হতে পারবে না, তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে আসে। আর আমারও তো বিশ্বাস হয়নি যে আমার ছেলে এমন নিম্নভাবে চলাফেরা করছে। গতকাল যখন একজন এসে ওর খবর দেয় তখন আমি খোঁজ লাগাই ওর, পরে তারও একই কথা বলে, তারপর আমিও বিশ্বাস করতে বাধ্য হয়েছি। স্যার সত্যিই আজ নিজেকে কলেজের প্রিন্সিপাল মনে হচ্ছে, কারণ এমন একটা বিনিয়োগ ছেলেকে কলেজের অ্যাডমিশন দিয়েছে যে কিনা শহরের নাম করা বিজনেসম্যানের ছেলে হয়েও কোনো বড়াই করেনি। আচ্ছা ছাড়ুন এখন এইসব কথা, এখন তো জানলেন যে সে কার ছেলে। আশা করবো আজকের পর থেকে আমার ছেলের এই কলেজে কোনো অসুবিধা হবে না। একদম হবে না স্যার, আজকের পর আমি নিজেই ওর ন্যাগরানি করব, তার ভালো মন্দ সমস্ত কিছুই আমি দেখাশোনা করব। স্যার আর বাবার কথা শুনে ভিতরটা রাগে ফেটে যাচ্ছে, কারণ আমি তো এসব চাইনি। আমি চেয়েছি সাধারণ জীবনযাপন, যেখানে কোনো কিছু বড়াই থাকবে না, কিন্তু আমার বাবা তা হতে দিল না। মাথায় রক্ত পুরো চটে আছে, তাও চুপচাপ রইলাম, কারণ এখন কিছু বললে সেটা হাঙ্গামায় পরিণত হবে, তাই চুপচাপ থাকাই ভালো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, মায়া বারবার আমাদেরকে চোখ পাকিয়ে পাকিয়ে দেখছে। তার অহংকার হয়তো ধুলে মিশে গেছে এত সময়ে। এদিকে মায়ের ভিতরে যেন জ্বলে পড়ে যাচ্ছে, ভিতরটা ধূপধাপ করে কাঁপছে তার। সেই জন্য আফজাল সাহেবের কথা নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। হায় আল্লাহ, একদিনে কতই না বাহাদুরি দেখিয়েছে এই ছেলের সাথে, কতই না অহংকার করেছি তার সামনে। যেখানে সামান্য একটা ওসির মেয়ে হয়ে এত ভাবমুক্তি নিয়ে ঘোরাফেরা করতাম, সেখানে তার বাহাদুরি আর ভাবমুক্তি কেমন নেওয়ার কথা ছিল। যেখানে আমি বাবার বাহাদুরি দেখাতাম, সেখানে তার কেমন বাহাদুরি দেখানোর কথা ছিল। ছেলেটার সাথে করা আচরণগুলো ভাবতেই যেন ভেতরটা কেঁদে উঠল, চোখ দিয়ে টুপ টুপ করে পানি ঝরছে। এমন কষ্ট হচ্ছে ভেতরে যা বলে বুঝবার মতো নয়। ছেলেটার সাথে এত অন্যায় করার পরেও সে কোনোদিন বড়াই করেনি, যেখানে সে চাইলে আমার পায়ের নিচে রেখে পিষে ফেলতে পারত। এমন একটা সাদাসিধে ছেলের সাথে আমি এমন অসৎ আচরণ করে ফেললাম, এমন একটা নরম মনের মানুষের সাথে আমি কষ্ট দিয়ে ফেললাম। ও আল্লাহ, এখন কোথায় যাব আমি? আমি তো তাকে ছোট লোক বলে ছেড়ে দিয়েছি, সেখানে সে তো আমার মালিকের রূপ নিল না। ওর কাছে যে করেই হোক মাপ চাইবো আমি। অন্যদিকে প্রিন্সিপাল স্যার আমার বাবাকে অনুরোধ করে অতিথি কক্ষে যাওয়ার জন্য। স্যার আপনি প্লিজ অতিথি পক্ষে এসে এসির নিচে বসুন। হ্যাঁ চলুন। আর আকাশ বাবা তুই থাক, আমি তো স্যারের সাথে একটু কথা বলে আসি। আবু বডিগার্ডগুলো ওনার সাথে কলেজে অতিথি কক্ষে চলে যায়। এদিকে কলেজের সবাই আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পাশে রাফি দাঁড়িয়েছিল, সে আমার কয়েক হাত দূরে চলে গেল। এই রাফি, কি হয়েছে তোমার? আকাশ, তুমি এত বড় মাপের একজন মানুষের সন্তান, তোমার সাথে কি করে দাঁড়িয়ে থাকি বলো? রাফির কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তাই সোজা গিয়ে রাফির হাত চেপে ধরে এক কোণা নিয়ে গেলাম। রাফি, কি সমস্যা কি তোমার? আকাশ, তুমি অনেক বড় মাপের লোক, তোমার সাথে আমার যাই না, তাই দূরত্ব বজায় রেখেছি। রাফি, ঠাটিয়ে থাপ্পড় লাগিয়ে দিব বলে দিলাম। কি সব উল্টাপাল্টা বলছো? হ্যাঁ, আমি কোনোদিন তোমাদের সামনে কি ওইসব নিয়ে বড়াই করেছি? হ্যাঁ, যদি আমার ওইসব নিয়ে মাথা ব্যথা থাকতো তাহলে আলিশানভাবে চলাফেরা করতাম আর তোমাদের থেকে দূরত্ব বজায় রাখতাম, কিন্তু আমি তো তা করিনি, কারণ আমার এমনই থাকতে ভালো লাগে। আকাশ, সত্যি মানুষের মতো মানুষ তুমি। আজকের পর যেন এসব কথা না শুনি। আচ্ছা, আর বলবো না। রাফির সাথে কথা বলছিলাম, পিছন থেকে না দিয়ে এসে আমার চিমটি কাটলো। শেষমেশ নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারলি না তুই। কি করে রাখবো বল? কোন শয়তান যে বাবাকে খবর পাঠিয়ে দিল আল্লাহ জানে। হয়েছে, থাক, এখন আর তেজ দেখিয়ে কোনো ফায়দা নেই, কারণ যা হবার তা হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আকাশ, চল ক্যান্টিনে যাই, কারণ আজ তো ক্লাস হওয়ার কোনো নাম গন্ধই দেখছি না। হ্যাঁ চল। রাফিয়া আমি নাদিয়া মিলে ক্যান্টিনে চলে গেলাম। এসে বসে বসে কফি খাচ্ছি, ঠিক সেই সময় মায়ের পুরো গ্যাং ক্যান্টিনে আসলো। তাদের সাথে রিমা নামক মেয়েটাও আছে, যে কিনা আমার রুমে গিয়ে মেরেছিল। সে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন কি? আকাশ, আসলে সরি, আমি ওই দিন না জেনে তোমার সাথে ওই রকম আচরণ করেছি, যেটা আমার মোটেও উচিত হয়নি। হয়েছে জান, আমি কিছু মনে করিনি। আর কিছু বলা আছে কি? আকাশ, আমি চাই তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে। সেটা লেভেল দেখে করুন। বস্তি ছেলে বলে রুমে নিয়ে গিয়ে গায়ে হাত তুলেছিলেন, সেসব কথা কিন্তু বেশি আগের নয়। সব মুহূর্তের মধ্যে হঠাৎ কি হয়ে গেল? আকাশ, আমি সত্যিই ভুল করে ফেলেছি। আমি জানতাম না যে আমি যার সাথে এমন বাজে ব্যবহার করছি সে আসলে অনেক বড় মাপের একজন। আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থী। প্লিজ আমাকে তোমাদের বন্ধুদের মাঝে সামিল করে নাও। ক্ষমা করা যায়, বাট বন্ধু বানানো যায় না, কারণ সেই কোয়ালিটি আপনাদের মাঝে নেই। সো প্লিজ এই টপিক নিয়ে আর কোনো কথা বলবেন না। আমার কথা শুনে রিয়া মন খারাপ করে চলে গেল। রিমা চলে না যেতেই মা এসে হাজির। সে একদমই ঝাঁপতে পড়ে আমার পায়ের মধ্যে। এই এই, কি করছেন কি?
আকাশ প্লিজ তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। এই কি বলছেন এসব? আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আপনি একজন বস্তির ছেলে পা ধরে মাপ চাইছেন? আকাশ আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর তুমি কোনো বস্তির ছেলে নয়, তুমি অনেক বড় মাপের একজন মানুষ। বুঝতে পেরেছেন, এটাই অনেক। এবার প্লিজ এখান থেকে চলে যান। আকাশ প্লিজ মাফ করে দাও না, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আমার তোমাকে চাই, আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। হাসি আছে খুব আমার। আমি ওই দিনটার কথা ভুলিনি, যেদিন আমি অসুস্থ শরীর নিয়ে আপনার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছিলাম, আর আপনি তার বদলে আমার সবার সামনে জুতো বাড়ি মেরেছেন। শুধু তাই নয়, ছেলে পেলে এনে আমাকে মেরেছেন। সেই দিনের স্মৃতিগুলো আমার মনে কাটা মতো বিধে আছে। সো আপনার সাথে আমার ওসবে জড়ানোর ইচ্ছে নেই। প্লিজ আপনি চলে যান এখান থেকে। না, আমি এখান থেকে যাব না, আর তোমার পাও ছাড়বো না যত সময় না তুমি আমায় বুকে টেনে নিবে। মায়ের কথা শুনে এবার নাদিয়ার রাগ উঠে গেল। সে পিছন থেকে এসেই এক টান দিয়ে মায়াকে আমার কাছ থেকে সরিয়ে দিল। এই বড়লোকের দুলালি, প্রেম ভালোবাসা করতে গিয়ে অন্য কারোর থেকে আশা করো। আজকের পর যাতে ওর আশেপাশে তোকে না দেখি। অনেক কষ্ট দিয়েছিস তুই বেচারাকে। আমি ওর সমস্ত সত্য জানার পরেও চুপ করেছিলাম, কিন্তু এখন আর না। সো রাস্তা মাপ নিজের মতন। তুই তোর যোগ্য মতন কাউকে খুঁজে নে, কারণ তুই ওর যোগ্য না। আর সে যোগ্যতা বলতে তোর মন দেখেছিল, কিন্তু তুই ওকে নিয়ে পুতুল খেলা খেলেছিস। একবার আল্লাহর ওয়াস্তে দূরে যা, না হয় আমার থেকে খারাপ কেউ হবে না। নাদিয়ার কথা শুনে মায়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। তার সাথে যেমন এমনটাই হওয়ার কথা ছিল। অহংকার করার ফল কখনো ভালো হয় না, সেটা যেন আজ মায়া নিজের চোখে প্রমাণ পেয়েছে। এই আকাশ, চল তো এখান থেকে। তুই আর এখানে 1 মিনিটও থাকবি না। আর আজ থেকে তুই মানুষ গুণে চলাফেরা করবি। চলাফেরা করার আগে ভালো করে লেবেলটা দেখে নিবি। এমন 2 টাকার মেয়ের সাথে মিশবি না একদম। নাদিয়া আমার হাত ধরে টেনে কলেজের ভিতরে নিয়ে যায়। এদিকে আমারও মন খারাপ মায়ার জন্য। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ সে আমার সাথে প্রতারণা করেছে। আর প্রতারককে মানুষ ঘৃণা করে। আমিও মায়াকে ঘৃণা করি। শুধু তাই নয়, উচ্চ কাতারে ঘৃণা করি মায়াকে। মরে গেলেও ওর সাথে আর কোনো কিছু করা সম্ভব না। অন্যদিকে মায়া এখনো ক্যান্টিনে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মায়ের কান্না দেখে ক্যান্টিনে একটা কর্মচারী বলে, ম্যাম, আপনাকে দুটো কথা বলি। আপনি সত্যি অনেক অহংকারী। আপনার অহংকারের তীব্র বাতাস আমরা এখানে থেকেই উপভোগ করতে পারতাম। আপনার সেই অহংকার আজ আমাকে ধ্বংস করে দিয়েছে। আমি শিক্ষিত মুখ, বেশি দূর পড়াশোনা করতে পারিনি, তাও আপনাকে একটা কথা বলতে চাই। রিভেঞ্জিং অফ নাথিং বলতে একটা কথা আছে। আপনি যেমন করবেন প্রকৃতি আপনাকে তেমনটাই ফেরত দিবে। এজন্যই বলি অহংকার করতে নাই। আজ নিজের চোখের সামনে অহংকার পতন দেখলাম। মায়া কর্মচারীর কথা শুনে আরো জোরে কান্না করে দেয়। না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি আকাশের সাথে। আমার যে করেই হোক আকাশকে চাই, দরকার হয় আমি তার জন্য নিজেকে শেষ করে দিতেও রাজি। মায়া মাটি থেকে উঠে দূরে কলেজের ভিতরে ঢুকে যায়। তারপর সোজা আমার বাবার কাছে চলে যায়। স্যার আপনার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বলো। স্যার আমি আকাশকে ভালোবাসি, শুধু ভালো না, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আর সেও আমাকে ভালোবাসে। আমি চাই তাকে বিয়ে করে তার সাথে সংসার জীবন কাটাতে। মায়ের কথা শুনে আমার বাবা থতমত খেয়ে যায়। শুধু তাই নয়, মায়ের বাবাও দাঁড়িয়ে আছে। আমার বাবার সেফটির জন্য তিনি থতমত খেয়ে যান, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ আমার বাবার সামনে কিছু বলার সাহস তিনি করতে পারেন না। তুমি কি সত্যি বলছো এসব? জি, আমি সত্যিই বলছি। আচ্ছা, আমি আকাশের সাথে এই বিষয়ে কথা বলছি। স্যার, আপনি একটু আকাশকে ডেকে আনার ব্যবস্থা করুন। আমার বাবার কথা শুনে প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে আনতে লোক পাঠায়। আমি খবর পেয়ে অতিথি কক্ষে চলে আসি। হ্যাঁ বাবা, বলো। আকাশ, তুই নাকি এই মেয়েকে ভালোবাসিস, আর এই মেয়েও তোকে ভালোবাসে, কথাটা কি সত্য? একদম মিথ্যা কথা। আমি মেয়েকে ভালো টালোবাসি না। সো বাবা, তুমি এসবে কান দিও না। না স্যার, সে মিথ্যা বলছে। আমি জানি সে আমায় ভালোবাসে। মায়ের কথা বলছে আর কান্না করছে। মা, আমায় ক্ষমা করো। আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না, কারণ আমার ছেলে আমার জন্য সবসময় সঠিক। আর তাছাড়া তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে তাহলেও আমার কিছু করার নেই, কারণ তার জীবনবন্দির সাথে তোমার জীবনবন্দির মিল পাচ্ছি না। ছো মা, ক্ষমা করো আমায়। আর প্রিন্সিপাল স্যার, চললাম এবার। আমার ছেলের খেয়াল রাখবেন। জি স্যার, অবশ্যই। বাবা উঠে চলে গেল। এদিকে মায়ের সজোরে চেঁচিয়ে কান্না করছে। বাবা রুম থেকে চলে যেতে মায়া প্রিন্সিপালের সামনে আমাকে জড়িয়ে ধরে। এই আকাশ, প্লিজ এমন করিও না।
আমি আমার ভুলের জন্য তো তোমার কাছে মাপ চাইছি। প্লিজ তুমি আমায় এভাবে ফিরিয়ে দিও না। আমি সত্যিই থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি এতদিন তোমার ভালোবাসার উপলব্ধি করতে পারিনি, তার জন্য এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ তুমি আমায় মেনে নাও। তুমি আমায় যেমন বলবে আমি তেমন করব। আমি তোমার সমস্ত কথা শুনবো, তাও প্লিজ আমায় ছেড়ে যেও না তুমি। মায়ের কর্মকাণ্ড থেকে রাগ উঠে গেল। এক ধাক্কা দিয়ে মায়াকে সরিয়ে দিলাম নিজের কাছ থেকে। আপনার সাথে কোনো কিছুই নেই। সেদিন সবকিছু শেষ হয়ে গেছে। যেদিন আপনি আমার অসুস্থ শরীরে কুকুরের মতো পিটিয়েছেন, আমি চাইলে প্রতিবাদ করতে পারতাম, কিন্তু করিনি। সেদিন আমি মুখ বুজে সহ্য করেছি, আর আপনি পাশার মতো অত্যাচার করেছেন। আজ আমার দিন, কিন্তু আমি কোনো প্রতিশোধ নিব না। প্লিজ আপনি আপনার মতো থাকুন। না, আমার তোমাকে চাই। তাতে যদি আমার জীবন চলে যায় তো যাবে। আপনার কোনো মূল্যই নেই আমার কাছে। আপনি মরে গেলেন কি বেঁচে আছেন সেটা দেখার জন্য মরিয়া ভাবটা আমার ভিতর থেকে চলে গেছে। হো কলিজা, প্লিজ এমন করিও না। স্যার প্লিজ আপনি একটু ওকে বোঝান না। আকাশ, আমি বলি কি, তুমি মেয়েটাকে যদি মেনে নিতে। মানুষ বলতেই তো ভুল। আর মেয়েটা কি ভাবে কান্না করছে দেখো। স্যার, ভুল মানুষ একবার করে, কিন্তু সে আমায় বারবার জখম করেছে। যে ভুলের মাপ নেই। আকাশ, আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কষ্ট দূর করে দিব। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। একবার বললাম তো আপনার কোনো ক্ষমা নাই, আর আমি আপনার সাথে কোনোদিন ওসব কিছুতে জড়াবো না। সো প্লিজ রাস্তা মাপুন। তুমি যতদিন আমায় মাফ না করবে ততদিন আমি তোমার রাস্তা ছাড়বো না। মেয়েটার কথা শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল। না, এই মেয়ে থেকে দূরে গেলেই আমার মুক্তি মিলবে। স্যার, আমি এই কলেজে আর থাকবো না। আমি ট্রান্সফার হয়ে যাবো এখান থেকে। এই কলেজে থাকার আর বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। আমার কথা শুনে মায়া এবং প্রিন্সিপাল দুজন থতমত খেয়ে যায়। প্রিন্সিপাল স্যার আমাকে বোঝাতে শুরু করে, কিন্তু আমি কোনো রকমেই এই কলেজে থাকতে রাজি হলাম না। আকাশ প্লিজ, তুমি আমার কথাটা শোনো। আমি তোমার পিতার মতন। আমি তোমার রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি এই কলেজ ছাড়িও না। তাহলে এই মেয়েকে আশেপাশে আসতে বারণ করবেন। এই মেয়ে আমায় বিরক্ত করলে আমি কলেজ ছেড়ে দিব। মায়া, তুমি আজকের পর আকাশের আশেপাশেও যাবে না। আমি চাই না তোমার জন্য সে কলেজ ছাড়ুক। তুমি যদি আজকের পর ওকে বিরক্ত করো তাহলে তোমাকেই আমি কলেজ থেকে বের করে দেব। প্রিন্সিপালের কথা শুনে মা একদম চুপ হয়ে যায়, আর ভিতর থেকে হাজার স্রোতে কষ্ট বন্যা বইলেও সে চুপ হয়ে যায়। কারণ আমি কলেজ ছেড়ে গেলে আমাকে হারাবে চিরতরে। স্যার, আমি বাসায় চললাম। আর মায়া, আপনাকে শেষ একটা কথা বলে রাখি। নাদিয়ার বাবা নাদিয়ার সাথে আমার বিয়ে দিতে চায়। সো আমি যদি বিয়ে করি নাদিয়াকেই করব। এবার চললাম। আমি কলেজ থেকে বের হয়ে যাই। এদিকে আমার বলা শেষ কথাটা যেন মায়ের মাথায় বিশালভাবে আঘাত করে। এবার সে থাকতে না পেরে কান্না করতে করতে বের হয়ে যায়। অন্যদিকে আমি অতিথি কক্ষ থেকে বের হয়ে নাদিয়ার কাছে চলে আসলাম। তার সাথে রাফিও আছে। তাদের সাথে কথা শেষ করে বাসায় চলে গেলাম। শরীরটা অনেক দুর্বল লাগছে। ভাগ্যিস মাথা কতটা ঢেকে রেখেছিলাম, না হয়তো বাবার চোখে পড়লে কিয়ামত হয়ে যেত। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিত্যদিনের ন্যায় দিনটা কেটে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে যাব, কিন্তু শরীর সায় দিচ্ছে না। না, আজ কলেজে যাব না, শরীরটা ভালো ঠেকছে না, তাই বাড়িতে রয়ে গেলাম। অন্যদিকে নাদিয়া কলেজে যেতেই মায়া নাদিকে ঝাপতে ধরে কান্না শুরু করে দেয়। এই মেয়ে কি করছো? বোন প্লিজ আমার জীবনটা তুমি বরবাদ করিও না। আমার আকাশকে চাই। মায়া, দেখো তুমি যেহেতু আমায় বোন ডাকলে তাই তোমার সাথে আর খারাপ আচরণ করলাম না, কিন্তু একটা জিনিস কি জানো, তোমার জীবনটা তুমিই নষ্ট করছো। তুমি আকাশের সাথে ও সব খারাপ আচরণ না করলে আজ সে তোমার থাকতো। আমি জানি আমি ভুল করেছি, আর আমার ভুলের ক্ষমা আমি না হয় যে কোনোভাবেই কাটিয়ে নেব, কিন্তু সে তো তোমাকে বিয়ে করতে চায়। সে আমায় বলেছে বিয়ে করলে নাকি তোমাকেই করবে। কি? আকাশ এসব কথা বলেছে? হ্যাঁ, সে এসব কথা বলেছে। তোমার বাবা নাকি তার সাথে তোমায় বিয়ে দিতে চায়, তাই সে তোমাকেই বিয়ে করবে। মায়া, আকাশ যদি সত্যি এমনটা বলে থাকে তাহলে তুমি চিরতরে ওর থেকে সরে যাও, কারণ আমিও মনে মনে তাকে ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে কখনো তাকে মনের কথা বলতে পারিনি। সো প্লিজ ওর থেকে দূরে থাকো। নাদিয়া কলিজার বোন আমার, প্লিজ তুমি এমনটা করিও না। মায়া, আমি কোনো কিছুই করছি না। সে যদি তোমায় মেনে নেয় তাহলে আমি তোমাদের মাঝে আসব না, কিন্তু আমার ভালোবাসা যখন সেধে আমার কাছে এসেছে তখন তা আমি হাতছাড়া করব না। সো প্লিজ নিজের মতো থাকো, আর আমাকে আমার মতো থাকতে দাও। নাদিয়ার কথা শুনে বুকের ভিতরটা খলখল করছে মায়ার। তার যেন মরে যেতে ইচ্ছা করছে। সে যেন কোনো মতেই নাদিয়াকে মেনে নিতে পারছে না আমার পাশে, আর তার ভিতরে আত্মনাদ যেন কেউ শুনতে পাচ্ছে না। তার অহংকারী বান্ধবীগুলোও যেন সঙ্গতা ছেড়ে দিয়েছে। সে উঠে কলেজ থেকে একটু দূরে একটা পুকুর আছে, সেখানে চলে যায়।
সেখানে গিয়ে ইচ্ছে মতো কাঁদতে শুরু করে। অন্যদিকে আমি অসুস্থ শরীর নিয়ে শুয়ে আছি। তখনই আমার কাছে একটা ফোন আসে। আমি নাম্বারটা চেক করে দেখি বাবার বডিগার্ডের নাম্বার, যার সাথে আমার বরাবরের মতো কন্ট্যাক্ট আছে। হ্যাঁ নাদিম ভাই বলেন। ভাই আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন, স্যারের উপর ক্রিমিনাল গ্যাংয়ের ছেলেপেলে হামলা করেছে। স্যার অফিসে যাওয়ার সময় অনেক ছেলেপেলে একত্রে স্যারের গাড়ি আটকায় আর গাড়ি ভাঙচুর করতে আরম্ভ করে, যার দরুন স্যারের মাথায় অনেক চোট লেগেছে। ডাক্তার বলেছে অসংখ্যাজনক, ওনার যে কোনো সময় বিপদ ঘটতে পারে। নাদিম ভাইয়ের কথা শুনে ভিতরটা কেমন জানি মুচড় দিয়ে উঠলো। হে আল্লাহ, কি শুনলাম এসব? খোদার কসম, আমার বাবার যদি কিছু হয় তাহলে এক একটাকে খুঁজে বের করে 70 হাত মাটির নিচে দাফন করে দিব। এই আকাশ মাহমুদকে সেটা এখনো কারোর চোখে পড়ে নাই। যেদিন পড়বে সেদিন পালাবার মতো জায়গা খুঁজে পাবে না। তারপর সেভাবেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। হসপিটালে গিয়ে পৌঁছাতে দেখি নাদিয়া সেখানে। নাদিয়াকে দেখে যেন 1000 ভোল্টের মতো একটা শক খেলাম। নাদিয়া, তুই এখানে কি করে? আর তুই না কলেজে ছিলি? আরে একটু আগে আসলাম। বাবা একটু আগে আমায় ফোন করে তাড়াতাড়ি বলল কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াতে। তারপর আমি কলেজ থেকে বের হয়ে গেটের সামনে দাঁড়াই, আর ওনারা আমার সাথে করে এখানে নিয়ে আসে। বলে নাকি তোর বাবার ওপরে হামলা হয়েছে, আর আমি আসার আগে অনেক কয়টা ফোন ও দিয়েছিল তোকে, কিন্তু তুই ফোন রিসিভ করিসনি। কি বলিস? তুই আমার ফোন দিয়েছিস? দাঁড়া আগে দেখি তো। পকেটে ফোনটা বের করে দেখি সত্যি নাদিয়া আমায় অনেকগুলো কল দিয়েছে, কিন্তু তার হলে আর খেয়াল করিনি। আচ্ছা ছাড় এসব কথা, আগে বাবার কাছে গিয়ে দেখি কি অবস্থা। বাবাকে নাকি ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আমার যেন পুরো দুনিয়াদারি ভু ভু করে ঘুরছে। ইমার্জেন্সির সামনে গিয়ে দেখি মা আর ছোট বোন বসে কান্না করছে, আর আমাকে দেখতে পেয়ে দূরে এসে জড়িয়ে ধরে আর কান্না করে দিল। আকাশ, তোর বাবার এমন ক্ষতিটা কে করলো রে? তোর বাবা কার এমন কি ক্ষতি করেছে যে তারা এভাবে হামলা করলো? মা তুমি টেনশন করিও না, বাবা ঠিক হয়ে যাবেন। আর যারা এমন করেছে তাদের কিয়ামত আমি ঘটিয়ে দিব। তোমার ছেলে ভালো হয়েছে, দেখে নিও। নিজের পরিবারের উপর আঘাত সে সহ্য করবে না, সে কড়া জবাব দিবে। ওদের কাউকে ছাড়বি না তুই? না মা, ওদের কাউকে আমি ছাড়বো না। মা আর ছোট বোনকে কোনোরকম শান্ত করলাম। অন্যদিকে বাবার এই নিউজ শুনে মিডিয়ার লোক এবং নামি দামি নেতারা ছুটে আসছেন দেখার জন্য। সবাই হতাশ বাবাকে নিয়ে। কিছু সময় পর ডাক্তার জানালো যে বাবা ডেঞ্জারের বাহিরে। ডক্টরের কথায় সবার প্রাণ ফিরে আসলো। মা তো খুশিতে জায়নামে বসে পড়েছে। সবার মনে খুশির জোয়ার, কিন্তু আমার ভিতরে আগুন জ্বলছে। কে করেছে বাবার এমন ধারা কাজ? তাদের পেলে আমি সত্যি কিয়ামত ঘটিয়ে দিব। না, একটু খোঁজ নেওয়া দরকার ক্রিমিনাল গ্যাংয়ের। এ না দিয়া শোন তো। হ্যাঁ বল। তুই ওইদিকে একটু খেয়াল রাখ, আমি একটু কাজে বের হবো। আচ্ছা। নাদিয়াকে দায়িত্ব দিয়ে আমি বের হয়ে গেলাম ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ করতে। অন্যদিকে মায়া তো পুরো পাগল হয়ে যাচ্ছে আমাকে কলেজে না দেখতে পেয়ে। অনেকদিন হয়ে গেল কিন্তু আমি কলেজে যাচ্ছি না, আবার নাদিয়াও যাচ্ছে না। সে রাফিকে এসে ধরে। এই রাফি, আকাশ কোথায়? আর ওই নাদিয়া নামের মেয়েটাকেও দেখছে না কলেজে? আকাশ আর নাদিয়া আকাশের বাড়ি গেছে বিশেষ এক কাজে। রাফির কথা শুনে মায়ের কলেজে যেন এবার পুরোপুরি শুকিয়ে গেল। ওরা দুইজন মিলে বাড়ি গিয়েছে, তাও আবার বিশেষ কাজে। না, হয়তো ওরা দুজন কোনো অঘটন ঘটাবে। ওরা হয়তো বিয়ে করে নিবে। না, এটা হতে পারে না। আমার আকাশ স্বামী পাতে অন্য কাউকে বিয়ে করতে পারে না, তা আমি হতে দিব না। যেভাবেই হোক ওদের বিয়ে আমি আটকাবই। মায়া তাড়াতাড়ি কলেজ থেকে বের হয়ে যায়। তারপর বাসায় এসে জামা কাপড় গুছিয়ে আমার উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়। আমার বাসায় যেতে তেমন কোনো সমস্যা হবে না তার, কারণ আমার বাসা এক নামে পরিচিত। কিন্তু মায়ের ভিতরে কেমন যেন একরকম তুফান বইছে। মনে মনে খোদার কাছে প্রার্থনা করছে যাতে আমাদের বিয়ে না হয়। অন্যদিকে আমার বাবাকে বাড়িতে আনা হয়। আগের থেকে তিনি মোটামুটি সুস্থ। আমি সবসময় বাবার দেখাশোনায় লেগে আছি। অন্যদিকে ক্রিমিনাল গ্যাংয়ের খোঁজ চালিয়ে রেখেছে। বাবার শরীরটা পুরোপুরি সুস্থ হলে খেলাটা চরম করে খেলবো। ক্রিমিনাল গ্যাংয়ের ক্রিমিনালগিরি চিরতরে বের করে দিব। এভাবে দুপুর হয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে নাদিয়া আর আমি বাসার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। নাদিয়া আর বাড়ি যায়নি, কারণ বাবার অবস্থা দেখে নাদিয়ার বাবা মা নাদিয়া সহ এখানে রয়ে গেছে। তাদের সাথে একটা ভালো সম্পর্ক আছে আমাদের অনেক আগে থেকেই, তাই তারা রয়ে গেছেন। এদিকে আমি আর নাদিয়া কথা বলছিলাম, হঠাৎই নিচে গাটা চেঁচামেচি শুরু করলো যে একটা মেয়ে নাকি দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আমি আর নাদিয়া তাড়াতাড়ি ছাদ থেকে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আমার বাসায় মায়া। সে এসেই আমার বাসা পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। এই যে আপনার এখানে কি? হ্যাঁ, তোদের বিয়ে আটকাতে এসেছি। মানে কি? মানে হলো তুমি আর নাদিয়া আমায় না বলে বিয়ে করার প্ল্যান করছো, তাই আমি তোমাদের বিয়ে ভাঙতে এসেছি। আমি তোমাদের বিয়ে হতে দিব না, কারণ তুমি শুধু আমার। এই যে সস্তা নেশা করে আছেন মনে হয়, নাকি ফ্রিতে কেউ নেশা করেছে আপনাকে যে এসে আবল তাবল বকছেন? আবল তাবল না, আমি তোমাদের বিয়ে হতে দিব না।
মাথার মেজাজ খারাপ করবে না, ভালো হলে বলছি এখান থেকে চলে যান, না হয় খারাপ কিছু ঘটবে। না, আমি যাবো না, তোমার যা করার করো। মায়ের কথা শুনে রাগ উঠে গেল। গিয়ে সোজা ওর হাত টেনে ধরে ঘর থেকে বের করে দিলাম। তাকে বের করে দিয়ে দরজা আটকে দিয়েছি, কিন্তু সে সজোরে দরজা ধাক্কাচ্ছে। এদিকে মা এসে জিজ্ঞেস করছে, কি হয়েছে আকাশ? কি এমন দরজায় ধাক্কাচ্ছে? মা, এক পাগল, তুমি ছাড়ো তো সব কথা। আচ্ছা দেখি কেন এসেছে সে, আর পাগল হলে দুটো করে খাবার খাইয়ে দিব। আম্মু সত্যি পাগল মনে করে দরজা খুলে দেয়, আর তখন মায়া এসে আমাকে ঝাপতে ধরে কান্না করে। আন্টি প্লিজ, আপনি নাদিয়া আর আকাশের বিয়ে দিবেন না। আমি আকাশকে অনেক ভালোবাসি, আর অন্য কারোর সাথে বিয়ে হলে আমি মরেই যাব। আম্মু তো পুরোই অবাক। এই মেয়ে, কি সব বলছো তুমি? কার বিয়ে হয়েছে এখানে? আমার তো কিছুই মাথায় খেলছে না। নাদিয়া আর আকাশের কি বিয়ে হচ্ছে না? না, কারোর এই তো বিয়ে হচ্ছে না। আর ওরা তো বাবার অসুখের জন্য বাড়ি এসেছে। কি সত্যি?